দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা এই লাইভ অনুষ্ঠানটিতে আমার সাথে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। দর্শকবৃন্দ, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার বাংলাদেশও ভালো আছে। এই আশাবাদ নিয়ে আজকের আলোচনাটা আমি শুরু করতে চাচ্ছি। আমি গত 2-3 দিন একটা বিষয়ের উপরে অনেক বেশি ফোকাস করছি। সে বিষয়টা হচ্ছে যে গত 54 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা যেখানে ম্যান্ডেটরি ছিল। পৃথিবীর প্রত্যেকটা এক্সিস্টিং রাষ্ট্রে এই আইনটা আছে, কিন্তু বাংলাদেশে নাই এখন। এবং এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই। টকশো হচ্ছে, আমাদের সুশীলরা, চেতনাবাজরা ওই টকশোতে যাচ্ছে, কান চুলকায় এবং ভালো ভালো শব্দ ব্যবহার করছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো প্রকার আগ্রহ নাই কথা বলার। এটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই এই সাবজেক্টটাকে পুশ করার। তাদের কোনো ইন্টারেস্ট নাই এই বিষয়টাকে জনগণের সামনে, সরকারের সামনে উপস্থাপন করে কোনোভাবে এই আইনটাকে ইনঅ্যাক্ট করা যায় কিনা, এর কোনো প্রভিশন তৈরি করা যায় কিনা, এই দায়িত্বটা কেউ নিতে চায় না। কারণ এটা করতে গেলে বাণিজ্য হবে না। এটা নিয়ে কথা বলতে গেলে ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে না। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি জনপ্রিয় হবেন না। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি নিগৃহীত হবেন। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি গুমের শিকার হবেন। এটা নিয়ে কথা বলতে গেলে আপনার পেনশন ক্যান্সেল হয়ে যাবে। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি শারীরিক নির্যাতনের মুখোমুখি হবেন। এখন আমি তো স্বস্বীকৃত বাংলাদেশি দালাল, স্বস্বীকৃত বাংলাদেশি দালাল হিসাবে আমার উপরে যত প্রকার হুমকি আসুক আমি মেনে নিয়েছি। শারীরিক, মানসিক, অর্থনৈতিক যা কিছু আসুক, এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে হবে। আমার এই কথা, এই বিষয়টা নিয়ে কথা বলার পরের থেকে আমি দেখেছি আমার উপরে থ্রেটের মাত্রা বেড়েছে, আমার উপরে গালিগালাজের সংখ্যা বেড়েছে। সেনা প্রধান থেকে শুরু করে আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, তাদের কামলারা 5 টাকা 10 টাকা ফি পায়া আমার এই গালির সংখ্যা বাড়ায়া দিছে। বাট গেস হোয়াট, আই টেক এভরিথিং অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার জন্য এটা আশীর্বাদ। দর্শকবৃন্দ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তি প্রতিরোধ আইন। বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের সংবিধানে এটা নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনাও করা হয় না। তাইলে আমি যদি এক কথায় বলি, এই আইনটা না করে ইনডিরেক্টলি আমরা প্রশ্রয় দিয়েছি যে রয়ের ব্যুরো চিফ বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশনে থাকবে, রয়ের কোন একজন অফিসিয়াল ক্যান্টনমেন্টে গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে বসে মিটিং করবে। অসুবিধা কি? আমির খসরু মাহমুদের মতো নেতারা, সালাউদ্দিনের মতো নেতারা রয়ের বেতন নিয়ে বাংলাদেশে চাকরি করবে। অসুবিধা কি? কারণ তাদের বিচার করার জন্য তো কোনো আইন বাংলাদেশে নাই। এটাকে রীতিমতো অ্যালাউ করা হয়েছে। ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ দ্য অপারেটিভ অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা নিয়ে কথা বলার জন্য আজকে বিশেষ একজন অতিথিকে আমি ইনভাইট করেছি, সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনকেও ইনভাইট করেছে। কিন্তু আমাদের যে বিশেষ অতিথি, ওনার সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। গত 17 বছরের ভিতরে একের পর এক উনি নিগৃহীত হয়েছেন।
শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, পেশাগতভাবে নিগৃহীত হয়েছেন, কিন্তু দেশের জন্য এখনো কথা বলে যাচ্ছেন। আমি ওনাকে বাংলাদেশের দালাল বলবো না, উনি হয়তো বাংলাদেশের একজন যোদ্ধা, উনি টিকে আছেন এখনো। আসুন আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করায় দেই। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এত কিছু বলার জন্য। আমি আসলে এতটা যোগ্য না, ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্যে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব ভাই এবং কর্নেল হাসিনুর রহমান ভাই, দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের শ্রোতা দর্শক মন্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনা শোনার জন্য। কর্নেল হাসিন, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমি জানি আপনি বিভিন্ন আলাপ আলোচনায় আপনাকে যেভাবে শারীরিক, মানসিক, পেশাগত, অর্থনৈতিকভাবে যেভাবে নিগৃহীত করা হয়েছে, এটা নিয়ে আপনি অনেক আলাপ আলোচনা আপনি করেছেন বিভিন্ন জায়গায়। আমি শুনেছি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে, আমি কষ্ট পেয়েছি, মনে হয়েছে যে বাংলাদেশে কি আরেকটা মুক্তিযুদ্ধ আমাদের দরকার কিনা। এ ধরনের আপনার মতো একজন দেশপ্রেমিক অফিসারকে যদি এর মধ্য দিয়ে যেতে হয়, তাহলে সাধারণ একজন মানুষের কপালে কি ঘটবে, এটা 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 বলার আর অবকাশ রাখে না। এখন আমি ওইদিকে স্মৃতিচারণ না করে একটা জায়গা থেকে শুরু করতে চাচ্ছি। বাংলাদেশে যদি চুরি হয়, চুরির একটা আইন আছে, চুরি প্রতিরোধে। ডাকাতি হইলে ডাকাতি প্রতিরোধে একটা আইন আছে। যে কোনো অন্যায় কর্মকাণ্ডের ব্যাপারে একটা আইন আছে, দুর্নীতির উপরে আইন আছে। কিন্তু বাংলাদেশে অন্য কোন দেশ যদি এসে রাষ্ট্র বিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়, এটার জন্য স্পেসিফিক কোন আইন আছে বলে আপনি জানেন কিনা? ভাই অশেষ ধন্যবাদ। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যারা শুনছেন, আগামীতে দেখবেন, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপনার ভাই জ্যাকব মিল্টন ভাই, আপনার এই অনুষ্ঠানে আসার জন্য একটু পড়াশোনা করতে হয়েছে। অন্যগুলির জন্য তেমন একটা লাগে না, নিজ অভিজ্ঞতা চলে। এমন একটা সাবজেক্ট আমি কোথাও খুঁজে কিছু পাচ্ছি না। আমি অনেক পড়াশোনা করছি এর উপরে, আগেও আমার জানা ছিল, বাট এই আইনটা নিয়ে আমি দেখে বিব্রত। এর জন্য স্পষ্ট আইন নাই। আজকে আমরা যে কথা বলি আয়নাঘর বা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, এটা কেন দরকার ছিল? এই আইনটার জন্য। এই আইনটা প্রয়োগ করতে আমরা পারি না, আইনটা নাই, বলা সৎসাহস নাই। এই জন্যই সন্দেহবাদী লোকদেরকে আদিকালে মানে আয়নাঘর সৃষ্টির আগে এই গুপ্তচর যাদের সন্দেহ করা হইতো, এদেরকে এইখানে এনে ঢুকানো হতো আইন না থাকার জন্য। এই আইনের মূলত এখানে জানতাম আমরা সবাই কেন এই যে মানে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, যেটা পাকিস্তান আমলে বানানো, 71 সাল থেকে বানানো, ওই একই কাজই করতো। তখন ছিল বিশেষ করে গুপ্তচরের জন্য, এখন রাজনৈতিককরণ করা হয়েছে। বাট এই গুপ্তচর বৃত্তিটা আইন না থাকার জন্য ওই ব্রিটিশ আমলে আইনটাকে একটু সংশোধন করে নাই, এটা প্রয়োজনীয়তা মনে করে নাই, এবং এই আয়নাঘরে আয়না যথাযথভাবে সাইজ করা হইতো। তারপর তথ্য পাওয়া হইতো, তারপর তো ওই একটা শব্দ আছে পিএমজি অথবা 54 ধারা বা অন্য কোনো মামলায় চালান দিয়ে তাকে হস্তান্তর করতো বন্ধু রাষ্ট্রকে। মূলত এই কালচারটা ছিল। আইন করা তো দরকার আছে, রাষ্ট্র কোনো প্রয়োজন মনে করে নাই, আমাদের গোয়েন্দারা এটাকে উপস্থাপন করেন নাই। বিকজ এটা সম্পূর্ণ হবে ইন্টারোগেশন সবকিছু পুলিশের মাধ্যমে। তার কিন্তু এটা সমস্যা, যদি আবার আর্মি থেকে চলে যায় পুলিশের কাছে, তাহলে নিয়ন্ত্রণটা থাকবে না। সে চায় না এটা হোক, না হলে আমি একটা কন্ট্রোল থাকবে আমার উপরে। এই যে একটা সমস্যা দুই বাহিনীর মধ্যে, মনে এই জন্য এই প্রসেসটা আগায় নাই। আমি অনেকের সাথে কথা বলছি, ব্যাপারটা কি কেন হয়নি? কারণ ওই জায়গায় আর্মি চাইবে ভারতের র, আমি বললাম এর সাথে সময় ধরি বা বিএনপির সময় ধরি, আমি এটাকে ঠিক মতো ইন্টারোগেশন করি। আর পুলিশ কিন্তু ভরসা নাই, কোথেকে কোন তথ্য গোপন ফাঁস হয়ে যাবে এবং র জেনে যাবে, গোপন ভাবে আমি একটু কাজ করি। এই মূলত এই দ্বন্দ্বের থেকে আইনটা মনে সৃষ্টি হয় না, বা প্রয়োজনীয়তা মনে করে নাই, পুলিশও মনে করে নাই, গোয়েন্দারা মনে করে নাই। এবং এই আয়নাঘর সৃষ্টির কালচারটা আমার মনে হয় এখান থেকেই শুরু হয়েছে। এখন এই বর্তমান যুগে আমি মনে করি পরিচ্ছন্ন হওয়া উচিত, কোনটা গুপ্তচর ভিত্তিক কোনটা না। এখানে দেখবেন
আগেকার দিনে শুধু সামরিক বিষয়, যুদ্ধ সংক্রান্ত বিষয় ছিল গুপ্তচর, এখন তা না। এখন আমার অনেক কিছু প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার আছে গুপ্তচর বৃত্তির, পরিধি পরিসীমা অনেক ব্যক্তি। এটা আগে ছিল খুব লিমিটেড, এখন কিন্তু এটা অনেক, ইভেন আপনি যে মানে অনেক কিছু ব্যাপার আছে, এখানে আপনাকে চিন্তা করতে হবে। কিছুদিন পর পর দেখবেন পদ্মা সেতুর কাছে একজনকে পাওয়া গেছে পাগলের মতো, বলে দিল লয়ার এজেন্ট, ধরে নিয়ে আসলো, কি করবো একই কাজ। এটা তো আসলে সভ্য দেশে চলে না। পদ্মা পদ্মা ব্রিজ কেন, রেল স্টেশনে দেখবেন, তো তাকে আপনাকে ইন্ট্রোডাকশন করার সিস্টেম লাগবে। আইনটা করে নেন, সন্দেহবাদ এরকম হলে 3 দিন ইন্ট্রোডাকশন করতে পারবেন তাকে, যেটা 24 ঘন্টা ছিল এটাকে 3 দিন করবেন। যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় সে গোয়েন্দা সংস্থার বা অন্য দেশের ভিনদেশি, আইনটা করতে তো অসুবিধা নাই, আমার নিজের দেশের আইন। কিন্তু ওই যে সমস্যা বললাম, লুকোচুরির জন্য এই জিএসআই ছিল, আগামীতেও থাকবে, বাট আইনটা দরকার। ধন্যবাদ ভাই। ওকে, হাসিন ভাই, আমি আমার নিজের একটা মতামত, আমি সাবজেক্টটাকে এভাবে ব্যাখ্যা করি। একটি সার্বভৌম দেশের জন্য গুপ্তচর বৃত্তি বিরোধী আইনের অভাব থাকা সাধারণত আশ্চর্যজনক এবং অস্বাভাবিক। এই আইনগুলি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিদেশি সংস্থাগুলোর দ্বারা গোয়েন্দার তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের স্বার্থের ক্ষতি করতে পারে এমন কার্যকলাপগুলোকে প্রতিরোধ, শনাক্তকরণ এবং বিচারের জন্য আইনি একটা অবকাঠামো যদি অনুপস্থিত থাকে, তাইলে বিদেশের যে কোনো গুপ্তচর বৃত্তিকে আইনত করা হয় একটা দেশে। আপনি কি, এর অর্থ হচ্ছে এই আইনটার অনুপস্থিতিতে আপনি যাকে অ্যারেস্ট করছেন পাগলের মতো পদ্মা সেতুর পাশ থেকে বা ঢাকা ফার্ম গেট থেকে, মূলত তাকে আপনি যে অ্যারেস্ট করেছেন বা বিচারের মুখোমুখি করেছেন, ওই ইন্টারোগেশনে গুপ্তচর বৃত্তি নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না। সে কোন এজেন্সির জন্য কাজ করে, কোন রাষ্ট্রের জন্য কাজ করে, বাংলাদেশের রাষ্ট্রীয় দিক থেকে আমাদের জাতীয় ইন্টারেস্টের ক্ষেত্রে কোথায় কোথায় ক্ষতি করে, এর কোনো আলাপ আলোচনা হয় না, এর কোনো বিধান নাই। এখন আমি যদি ঠান্ডা মাথায় আপনাকে বলি যে হাসিন ভাই, গত 54 বছরে তাইলে কি এই আইন না করার পিছনে আপনি বলেছেন সামরিক বাহিনী এবং পুলিশ, কিন্তু আমাদের দেশের ল মেকাররা কি করেছে, রাষ্ট্রযন্ত্র কি করেছে? মানে আপনার কি মনে হয় না সেখানে কেউ মুজিব শেখ এটা করে নাই, কারণ তার হাতে একটা অটোক্রেটিক সংবিধান ধরিয়ে দেওয়া হয়েছে। খন্দকার মোস্তাক করার সুযোগ পায় নাই। জিয়াউর রহমান সাহেব ব্যস্ততার মধ্যে এটা করে নাই। জিয়াউর রহমান সাহেব কেন করে নাই, এর কি আমি ওনাকে ক্রিটিসাইজ করছি না, জিয়াউর রহমান অনেক ভালো কাজ করে গেছে, উনি একজন বাংলাদেশি প্যাট্রিয়ট, উনি একজন সৎ অফিসার, কিন্তু এই সাবজেক্টটা উনার ব্রেইনে আসে নাই। সাবজেক্টটা আপনার কি মনে হয়? আসলে সমস্যাটা হয়েছে কি, এই ধরনের জিনিস হলে এর নিষ্পত্তি হয় গোপনে, এবং তাকে ওই 6-9 বোঝায় দেখা গেল রাষ্ট্রদ্রোহী মামলা বা একটা অস্ত্র মামলা, এই কঠিন মামলা, কোনো একটা প্রাক্তন অস্ত্র মামলা একটু প্রবেশ করে দেওয়া হয় যে দীর্ঘদিন ওখানে থাকে, তারপরে নেগোসিয়েশনের মাধ্যমে ওই রাষ্ট্রকে দিয়ে দেওয়া হয়। এছাড়া আর কোনো বৈধ আইন কানুন নাই কিন্তু ভাই, সত্য কথা। আমি এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, আগেও দেখছি, বাট কোনো আইন কানুন নাই যে একটা বৈধভাবে এটাকে ইন্ট্রোগেশন করার। আর সত্যিকার অর্থে এরকম বিদেশি লোককে ইন্ট্রোগেশন করতে গেলে ঠান্ডায় মানে খুব অ্যাটেনশন দিয়ে করতে হয়, এবং ওই থানার মতো জায়গায় এটা ইন্ট্রোগেশন করা যায় না, গোপন এবং খুব মানে অনেক তথ্য প্রবাহ দিয়ে ইন্ট্রোগেশন করতে হয়। আর এই পরিবেশ নাই, আইন নাই। ওই বললাম 2 বাহিনী করলে যদি কথা লিক আউট হয়ে গেলে আরেকটা সমস্যা। এখানে মনে করেন আপনি হয়তো আপনার বন্ধু রাষ্ট্র, আওয়ামী লীগের সময় এটা গুপ্তচর পাওয়া গেল, ছেড়ে দেবে না, ডিজিএফআই কিন্তু ছাড়বে না, ইন্ট্রোগেশন করবে, দেশের জন্য করে, কিন্তু গোপনে করে। অতটুকু পর্যন্ত গোপন, ততটুকু পর্যন্ত তার নিরাপত্তা বজায় রেখে সেটা ফাইল মেনটেন করে। এখানে কি লস্কর তৈরি বা ওই পাকিস্তানি জঙ্গিরা আসে না, ছেড়ে দেওয়া হয় না, ইন্ট্রোগেশন হয়, ফাইল মেনটেন করে, হয়তো হজম করতে পারে না, ওই রাষ্ট্রকে দিয়ে দেয় বা পার করে দেয় অন্য দেশে, এইভাবে চলে। বাট এটা অ্যাডক, এটা কোনো সিস্টেম হইতে পারে না। একটা সভ্য দেশে এবং সার্বভৌম রাষ্ট্রের জন্য এই আইনটা অবশ্যই দরকার। এটা সামরিক বিষয় না, পদ্মা সেতুর বিষয় না, ইভেন আপনার খনিজ সম্পদ এটা পার হয়ে গেল কিনা, কে কোনো কাজ করলো কিনা, খনিজ সম্পদ বলেন, সমুদ্র সম্পদ বলেন, ইভেন মৎস্য সম্পদ বলেন, সে তো এই কাজগুলি করবে। দেখা গেল আমাদের জেলেরা মাছ ধরতেছে না সমুদ্রে, ভারত মাছ ধরতেছে,
তো মিথ্যা তথ্য দিলে কিন্তু আমরা একদিনে মাস এদিক ওদিক যদি হয় প্রচুর সম্পদ চলে যায়। তো আমাদের আসলে এই জিনিসটা আপনার একটা ভালো একটা পয়েন্ট ধরছেন, এটা আগেই ধরা উচিত। ডক্টর ইউনূস বা খলিল সাহেবের উচিত একটা সুযোগ হয়েছে, অতি দ্রুত একটা অধ্যাদেশ করে একটা কঠিন আইন করে ফেলা উচিত। এটা খুব ডিফিকাল্ট কিছু না। আমার দেশের আইন করব, মৃত্যুদণ্ড সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়ে তারপর বাকিটা নিচে যতদূর দেওয়া যায় প্রমাণ সাপেক্ষে। অনেক সময় এইসব কাজ করতে গেলে প্রমাণও পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। এই জন্য সব দিক বিবেচনা করে একটা আইন আমার করতে হবে, আইনের দণ্ড থাকবে কঠোর, এটাই হলো কি আপনার প্রিভেন্টিভ। দণ্ড কঠোর, এটাই হলো প্রিভেন্টিভ। তারপরে আমাদের উৎসাহ থাকবে, পুরস্কার থাকবে। ধন্যবাদ ভাই। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কর্নেল হাসিনের ব্যাখ্যাটা আপনি শুনেছেন। মূলত আমরা যদি সাবজেক্টটা বলি যে এ ধরনের একটা আইনের অনুপস্থিতিতে রাজেশ অগ্নিহোত্রীর মতো লোক ঢাকায় বসে রয়ের অপারেটিভ হিসাবে কাজ করে, কিন্তু তার এগেনস্টে কোনো চার্জ আনা হচ্ছে না, তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হচ্ছে না, বিষয়টা আইনটা না থাকার জন্য, নাকি এ ধরনের কোন প্রিভেন্টিভ কোন মেজার বাংলাদেশ গভর্নমেন্ট কখনো নিতে চায় নাই গত 54 বছরে? আপনার কি মনে হয়? এক নম্বর হলো যে কর্নেল হাসিনুর রহমান যে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা চেষ্টা করেও পারেন নাই, কিংবা এটা তো যারা ক্ষমতায় ছিল তারা উদ্যোগ নেয় নাই, মূলত এটা পলিটিক্যাল কারণেই নেয় নাই। আমরা যদি মনে করি যে গত 53-54 বছর আমাদের যে মুক্তিযুদ্ধের বিজয় ছিনতাই হয়ে গেছে ভারত কর্তৃক, তারপরে এই জুলাই আগস্টে 24-এ আমরা এই অর্ধ বিপ্লব আমরা সম্পন্ন করেছি, ভারতকে আমরা পরাজিত করেছি, পালিয়ে গেছে। কিন্তু এখনো যদি আমরা এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, এটা খুবই দুঃখের বিষয় যে স্বাধীনতার সর্বমুহূর্ত একটা দেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত। সরকার যাবে, সরকার আসবে, একটা স্পেসিফিক যদি এরকম একটা আইন না থাকে। আমরা একটা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটা এরশাদের বিরোধী গণঅভ্যুত্থান করলাম, এবার গণঅভ্যুত্থান তোর একটা অর্ধ বিপ্লব সম্পন্ন হলো। এখনো যদি আমাদের ভাবতে হয় যে আমাদের এখানে ভারতের চররা, কেউ বলে হাজার হাজার, আমি তো বলি লক্ষ লক্ষ পেইড এজেন্ট আছে, তো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো না, তাহলে আমরা কিসের বিরুদ্ধে যুদ্ধ করবো? আরেকটা কথা হলো, যেখানে আমাদের দেশে সরকার এবং বিরোধী দল বড় বড় নেতাই তাদের হয়ে কাজ করে, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই একটা অধ্যাদেশ যদি আজকে, যেহেতু আপনার খলিল রহমান এই দায়িত্বে আছেন, উনি যদি ওনার দায়িত্ব যদি, উনি যতই ভদ্রলোক হোক না শিক্ষিত হতে পারে, কিন্তু যখন নাকি রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন, ওনার কঠোরতা অবলম্বন করতে হবে। এবং সেখানে যদি একটা অধ্যাদেশ জারি করে, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ এটা নিয়ে কেউ কথা বলবে না, এবং এটা নিয়ে কথা বলার সুযোগও নাই। আর সবচেয়ে বড় কথা হলো, এটা সবচেয়ে বড় 1 নম্বর আসামি যেটা হবে, এটা হলো বিশ্বাসঘাতক ওয়াকার, যাকে আমি সবসময় বলি। এই যে জাতীয় বিশ্বাসঘাতক বলে দ্বিতীয় মীর জাফর, তার চারপাশে 35-37টা যে জেনারেল আছে যারা এই হত্যাকাণ্ড করছে এবং যাদেরকে সেফ এক্সিট দিয়ে দিচ্ছে, যারা এই হেলিকপ্টার করে স্পাইনার দেখেছেন, যারা গুলি করছে এই সামরিক বাহিনীর পোশাক পরে, পুলিশের পোশাক পরে, এই ইন্ডিয়ানদেরকে আমরা বিচার আনতে পারবো না কেন? আমরা কেন জাতিসংঘে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো না? আজকে ইরানের অবস্থা দেখেন, ইরান 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে প্রায় 37 জন ইন্ডিয়ান ফাইসারদেরকে ফাঁসি দিয়েছে, পাকিস্তানের মধ্যে কয়েকজনকে তারা দিয়ে দিচ্ছে যারা পাকিস্তানের সম্পর্ক নষ্ট না হয়। তো আমাদের যদি এরকম ব্যবস্থা হয়, আমার মনে হয় এত লক্ষ কে আমরা এই যে ফায়ারিং স্কোয়াডে দিব যে আমাদের গুলি নিয়ে চিন্তা করতে হবে। কাজে আমার প্রশ্ন হলো যে এটা অনতিবিলম্বে এটা ব্যবস্থা করা দরকার, তা না হলে এই জুলাই অগাস্টের যে আমাদের গণঅভ্যুত্থান যে অর্ধ বিপ্লব সম্পন্ন করছে, এটা বেহাত হয়ে যাবে। ধন্যবাদ। ওকে, মামুন ভাই, একটা কথা বলি আপনাকে। পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 193, জাতিসংঘ রিকগনাইজ করছে 195টা রাষ্ট্রে। ওকে, জাতিসংঘ 195টা রাষ্ট্রকে রিকগনাইজ করছে, তাদের মেম্বারশিপ আছে। 194টা রাষ্ট্রে অ্যান্টি এসপিওনাজ ল আছে, বাংলাদেশে নাই। সাবজেক্ট আপনার কাছে কি মনে হয়? সাবজেক্টটা তো ওইভাবে আমি বললাম যে সিন্স ইনসেপশন অফ বাংলাদেশ, সাবজেক্টটা হলো আমি বললাম যারাই ক্ষমতায় ছিল তারা এটা করে নাই, এটা ইচ্ছাকৃত ভাবে করে নাই, যেটা আপনি বুঝতেছেন, হ্যাঁ আমি বুঝতেছি, কর্নেল সাহেব বুঝতেছে, আরো সবাই বুঝতেছে। কাজেই এই যে নতজানু পররাষ্ট্র নীতি, হ্যাঁ, এবং এইটাকে যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে কিসের স্বাধীনতা, কিসের গণতন্ত্র, কিসের আইনের শাসন, ন্যায় বিচার, কিছুই সম্ভব হবে না। না, উনি একটা কথা বলছে, পুলিশ এবং আর্মিরা যদি
এসপিওনেজ চার্জ কারো এগেইনস্টে আনে, তার জন্য একটা ফাইল মেনটেন করে, তাকে জিজ্ঞাসা করা হয় এবং কোন সিরিয়াস জনসমক্ষে বা মিডিয়ায় যদি প্রকাশ না পায়, গোপনে তারা একটা ফাইল খুলে ওটাকে বন্ধ করে ভারতের কাছে হস্তান্তর করে। এটা একটা কাজ তারা গত 54 বছর করেছে। বাট মাই কোশ্চেন ইজ, 195টা কান্ট্রি, 194টাতে এই আইন আছে, আমাদের দেশে নাই। এখন একটা রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে 4-5টা জিনিস লাগে, স্ট্রাকচার লাগে একটা রাষ্ট্র হইতে গেলে। আমরা তো বলি আমরা একটা সভারেন কান্ট্রি। If we call ourselves a sovereign country, then without having this law to protect the interest and validity of our country, then how can we claim that we are a sovereign country? আমরা কিভাবে বলতে পারি? না, ক্লেম করা তো সহজ, হ্যাঁ, সবই তো অটো প্রোক্লেমেশনে চলতেছে। কাজেই ক্লেম করা আর বাস্তবে তো এক নয়। কাজে এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি এটাকে বাস্তবায়ন করার যদি এই সুযোগ যদি কিংবা এই অধিকার এখানে ডক্টর ইউনূস সাহেবকে যে আমরা অধিকার কিংবা জনগণ দিয়েছে বিশেষ অবস্থায়, এবং এইখানে উনি যখন নাকি এখন তার উপদেষ্টা খলিল রহমানকে দায়িত্ব দিয়েছেন 3 বাহিনীকে মানে ওই করার জন্য, সেটা এক্সিকিউট করতে পারলো না। কেন পারলো না? এটা হলো সাহসের ব্যাপার, নৈতিকতার ব্যাপার, যোগ্যতার এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার যা হয় তাই। যত ভালো লোকটা, আমি বারবার বলছি, ইট শুড বি আন্ডার দি লিডারশিপ অফ পলিটিক্যাল পলিটিক্যাল এলিমেন্টস বলেন, নেতা বলেন, যাই কিছু বলেন না কেন। এখন যে সুযোগটা এসছে, এটা অবশ্যই এই দ্বিতীয় পর্বের যে মুক্তিযুদ্ধে আমরা যতটুকু জয়লাভ করছি ভারতের বিরুদ্ধে, গত 53 বছর আমরা ধুকে মরছিলাম। কাজে এখানে এখন প্রশ্ন হচ্ছে এইটাকে এখন এক্সিকিউট করতে হবে। এইটাই হলো সবচেয়ে বড় রিফর্ম যদি হয় এইটাই। ভারতের একটা অপারেটিভ বাংলাদেশে থাকা পর্যন্ত আগামী যে নির্বাচন ঘোষিত হয়েছে, এই নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না, হতে দেওয়া যাবে না। এটাই মূল কথা। এই মুক্তি, আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, কাজেই ডক্টর কর্নেল হাসিনুর রহমান সাহেব যে কথা বলছেন যে এরা যেভাবে নিয়ে যায় বা ছেড়ে দেয়, আরে ভাই, আমি তো একটা আমি দিন তারিখ বলতে পারবো না, আমি হেরাল্ড ট্রিবিউনে পড়ছিলাম অনেক আগে। সেটা হলো যে মোসাদের এজেন্টকে আমেরিকা ধরা পড়ছে, সেখানেও কোথায় এফবিআই তো ছাড়ে নাই, অনেক তদবির বহু করছে। কিন্তু প্রত্যেক দেশে আইন থাকে, আমাদের আইনের শাসন না থাকলে যা হওয়ার তাই হচ্ছে। ওকে, হাসিন ভাই, অ্যাডভোকেট মামুন যে কথাটা বলছে, আমি ওনাকে বললাম যে 195টা দেশের 194টা দেশে এ ধরনের আইন আছে। আর উনি একটা রেফারেন্স দিচ্ছে, আমেরিকার নেভিতে একটা লোক কাজ করতো, তার নাম জনাথন পোলার্ড। জনাথন পোলার্ড কিছু ডাটা ইসরায়েলকে দিচ্ছে, জনাথন পোলার্ডকে অ্যারেস্ট করা হয়েছে। মজার কথা, আমেরিকা এবং ইসরায়েল, আমেরিকা ইসরায়েলের জন্য করে না এমন কোনো কিছু নাই, সব করে দেয়। বছরে 10-12 বিলিয়ন ডলার এমনি দিয়ে দেয়। অথচ জনাথন পোলার্ডরে হাজত থেকে ছাড়ে নাই। অর্থাৎ এসপিওনেজ লটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, হ্যাভিং সেড, একটা সিম্পল কোয়েশ্চেন, গত 54 বছরে এই আইনটা প্রথম থেকে করা হয় নাই, নাকি আপনি মনে করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বলা হয়েছে এ ধরনের আইনের দরকার নাই? মানে আপনার কি কোনটা মনে হয় দরকার নাই? কারণ আমাদের দেশের ইডিয়েট রাজনীতিবিদ, যাদেরকে আমি বলি সোশ্যাল প্রস্টিটিউট, ওদের ভিতরে তো কোনো নীতিবোধ নাই। আপনার কি মনে হয় তাদেরকে ইনফ্লুয়েন্স করছে এ ধরনের আইন না করার জন্য? ভাই, আমি বলি আমাদের রাজনীতিবিদরা অতটা দূরদর্শী সম্পন্ন না। দূরদর্শী সম্পন্ন হলে 71 যুদ্ধের সময় 60টা গোলামি চুক্তি করে। এবার রাজনীতিবিদ না, জানোয়ার। আওয়ামী লীগটা জানোয়ার, সাধারণ লোকজন মারা গেছে। আপনি বলা নেই কনে বলে দেন 30 লাখ লোক মারা গেছে, এখন খুঁজে পাচ্ছেন না, মাত্র 5000 লোক মনে হয়, 5000 প্লাস মানে ভাতা নেয়। বোঝার অবস্থাটা কোথায় নিয়ে গেছে আমাদের 71টাকে। আবার এই যে বলতেছেন, এটা জ্ঞানের পর জ্ঞানের সমস্যা। মানে শেখ মুজিবুর রহমানও জ্ঞানী ছিলেন না, আর আমরা তো মিলিটারি ম্যান, জিয়াউর রহমান তো মিলিটারি ম্যান, আমাদের তো আইনগত জ্ঞান খুবই লিমিটেড। এখন আমরা মনে করেন সিভিল পাওয়ার বাইরে এসে দেখি এই সমস্যা। আমরা আইন শিখি আর্মি থেকে আসার পর সিভিল চক্করে পড়িয়া। এর আগে আমাদের সাথে তেমন একটা সম্পর্ক ছিল না, আইন ছিল না। আসলে এটা এতটা প্রয়োজন এই আইনটা আমরা আসলে। তবে এই আইন না থাকলেও আমরা কিন্তু কোনো বলেন, বিশেষ করে এর পক্ষে পাইলে আওয়ামী লীগের সময় মনে করেন গোপনে কিন্তু ঠিকঠাক
যা দেওয়ার অনৈতিকভাবে দিতে হয়, এটা কেউ ছাড় দেয় না। এটা যত বড়ই দেশপ্রেমিক, ওই আপনার আমেরিকার জনগণের মতো অবস্থা, দেওয়া হয়, কিন্তু সমস্যাটা হলো আইন নাই। কদিন আগে দেখছেন সৌদি আরব একটা রাষ্ট্রদূতের সাথে একটা নায়িকাকে অ্যারেস্ট করা হলো, একই সমস্যা। আপনি ওই আইনটা থাকলে এই সমস্যাটা হইতো না, বিকজ ওই আইন না থাকা এলাও করে অন্য দেশের গুপ্তচরকে আমার দেশে কাজ করার জন্য। অন্য দেশের গুপ্তচর আমার দেশে কাজ করবে, যেহেতু এই আইনটা নাই, তার জন্য সুবিধা, তার অপরাধ কোনো সমস্যা নাই। যার এই জন্য আসলে অনেক সমস্যা যেটা আমরা আসলে প্রকাশ করতে পারি না। এই চুপচাপ কাজ করা এটা আসলে কোনো সমাধান না। এটা রাষ্ট্রীয় একটা আইনের মাধ্যমে রাষ্ট্র চলবে। আমরা যাই করি, আমার মনে হয় এখন সুযোগ হয়েছে ডক্টর খলিল জ্ঞানী মানুষ, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, আবার ওই হানি ট্র্যাপ বন্ধ করার জন্য এই আইনটা খুব দরকার। কর্নেল হাসিন, আমি কয়েকটা প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো, আপনি আমার সাথে হয় এগ্রি করবেন নতুবা বিরোধিতা করবেন। ইউ আর ওপেন টু গো এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। প্রথম কথা, এই আইনটা কেন জরুরি? নাম্বার ওয়ান, আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার তৈরি করা, হাসিন ভাই, আমি নিজে লিখেছি, আমার নিজের লেখা। জাতীয় নিরাপত্তা রক্ষা, এই আইনগুলো সামরিক কৌশল বা প্রযুক্তিগত উন্নয়নের মতো সংবেদনশীল তথ্য প্রতিপক্ষের হাতে পড়া থেকে বিরত রাখে, যা জাতীয় প্রতিরক্ষা এবং গোয়েন্দা কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আপনি আমার এই মতের সাথে একমত অথবা দ্বিমত পোষণ করেন? আচ্ছা, পাগলও তো বলবে একই কথা, কে অস্বীকার করবে? এটা অবশ্যই দরকার, মানে অতি প্রয়োজনীয় দরকার। সার্বভৌমত্ব রাখতে গেলে আপনাকে এই আইনটা অবশ্যই দরকার, নাহলে সার্বভৌমত্ব থাকবে না। ওকে, থ্যাংক ইউ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমার এই মতের সাথে একমত না দ্বিমত পোষণ করেন? এটা দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নাই। আমার মনে হয় এটা অনতিবিলম্বে, এটা 48 ঘন্টার মধ্যে যদি এটা ইউনূস সাহেব আমাদের আলোচনা শুনে থাকেন, আমি গতকালও বলছি, পরশু দিনে বলেছি, আপনিও বলেছেন, এটা অনতিবিলম্বে এটা কার্যকর করা উচিত। একটা অধ্যাদেশ জারি করলেই হবে। সেকেন্ড, হাসিন ভাই এবং মামুন ভাই, সংবেদনশীল তথ্য সুরক্ষা, শ্রেণীবদ্ধ তথ্য পরিচালনার জন্য প্রোটোকল স্থাপন করে এবং অনুমোদিত প্রকাশের জন্য শাস্তি আরোপ করে, যা জাতীয় নিরাপত্তা লঙ্ঘন রোধে সহায়তা করে। আপনারা এগ্রি করেন না এগ্রি করেন না? হাসিন ভাই আগে। অবশ্যই, না অবশ্যই এগ্রি করি, অবশ্যই এগ্রি করি। ওকে, মামুন ভাই আপনি এগ্রি করেন? না এগ্রি তো অবশ্যই করি। গুপ্তচর বৃত্তি রোধ, এই আইনগুলো ব্যক্তি বা বিদেশি সংস্থাগুলোকে গুপ্তচর বৃত্তিতে জড়িত হওয়ার থেকে নিরুৎসাহিত করে, এটিকে অপরাধী করে কঠোর শাস্তি আরোপ করা একটা জাতীয় অস্তিত্বকে কঠিনভাবে রক্ষা করতে সহায়তা করে। হাসিন ভাই আপনি কি এটা পক্ষে না? পক্ষে ভাই, না হওয়ার কোনো কারণ নেই। মামুন ভাই আপনি কি এর পক্ষে না বিপক্ষে? এখানে বুঝি একই কথা, বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। ওকে, আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখে। গুপ্তচর বৃত্তি বিরোধী আইনের অস্তিত্ব সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখতে সাহায্য করে এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি প্রদর্শন করে, আন্তর্জাতিকভাবে স্থিতিশীলতায় অবদান রাখে। হাসিন ভাই? অবশ্যই আমি সঠিক। মামুন ভাই? একই একমত হাসিন যেটা বললাম। এবার আসি, এইটার যদি না থাকে তাইলে কি হয়, এটা আমার ব্যাখ্যা। গুপ্তচর বৃত্তি বিরোধী আইন ছাড়া একটি দেশ বিদেশি গোয়েন্দা অভিযানের জন্য আরো ঝুঁকিপূর্ণ হতে পারে, সংবেদনশীল তথ্যের সাথে আপোষ করার ঝুঁকিতে পড়তে পারে এবং সম্ভাব্য কৌশলগত অসুবিধার সম্মুখীন হতে পারে। হাসিন ভাই আপনি কি? ঠিক আছে, সঠিক, একমত। মামুন ভাই? হ্যাঁ ঠিকই আছে। এগুলো তো আপনি যখন নাকি এটা আপনি বলবেন, এটা তো কেউই দ্বিমত করবে না, বরঞ্চ আরো কিছু অ্যাড করতে হবে। একটু বলি নেই, যেমন এটা আমি আপনি পড়েছি অনেক আগে, সিআইএরা তারা নিজেরা বলছে আজকে আধুনিক শুধু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গুপ্তচর বৃত্তি নয়, দেখা যাচ্ছে ইকোনমিক গুপ্তচুরি হচ্ছে, টেকনোলজি গুপ্তচুরি হচ্ছে, আমার দেশে খাদ্য মজুদ কত কি আছে, এই সমস্ত গুলোই কিন্তু এর মধ্যে পড়ে।
আমি ওখানে আসছি, আমি হাসিন ভাইকে এবং আপনাকে এটা নিয়ে কথা বলার কথা বলবো। আরেকটা কথা, আস্থার ক্ষয়, এই আইনের অভাব সরকার এবং গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে আস্থা নষ্ট করতে পারে এবং অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। হাসিন ভাই, একমত মামুন ভাই করতে পারেন। হ্যাঁ ঠিক আছে। আইনি আশ্রয়ের অভাব, এ ধরনের আইন ছাড়া গুপ্তচর বৃত্তিতে জড়িত ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে মামলা করা কঠিন হবে, যার ফলে দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতাকারীরা দায় মুক্ত হতে পারে। যেটা হাসিন ভাই বলছেন, একটা ফাইল তৈরি করা হয়, পরবর্তীতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, ফাইল ক্লোজ। এখন কথা, আপনি মামুন ভাই যে কথাটা বলতেছে, এই গুপ্তচর বৃত্তি যে শুধু সামরিক বাহিনীর বিরুদ্ধে হবে তা না, পুলিশের বিরুদ্ধে হবে তা না, এমপি মন্ত্রীর বিরুদ্ধে হবে তা না। আপনাকে আমি বলি, বাংলাদেশের প্রত্যেকটা শিল্প কারখানা গত 54 বছরে, প্রত্যেকটা শিল্প কারখানা, আমি বলছি সরকারি কর্পোরেশন গুলো, প্রত্যেকটা কর্পোরেশন ক্ষতির মুখোমুখি হয়েছে। আজ পর্যন্ত তারা 1 টাকা প্রফিট করে নাই। এক্সাম্পল, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, সুগার এন্ড ফুড, নৌ পরিবহন সংস্থা, বিসিআইসি, সো এন্ড সো ফোর্থ। 1 টাকা তারা প্রফিট করে নাই। হাজার হাজার মিলিয়ন ডলার লস হইতেছে এবং সরকার ওটার মাধ্যমে চুরি কন্টিনিউ করতেছে। এখন এই যে ইন্ডাস্ট্রি গুলো ধ্বংস হইতেছে, বিমান বন্ধ হইয়া যাইতেছে, রেলওয়ের জাহান্নাম অবস্থা হইতেছে, আজমজি জুট মিল বন্ধ হয়ে গেছে, আপনার কি মনে হয় না এর ভিতরে এসপিওনাজ অ্যাক্টিভিটিস ছিল, এর ভিতরে গুপ্তচর বৃত্তি ছিল? আপনার কি মনে হয় না যে শিল্প কারখানায় যে ট্রেড ইউনিয়ন ঢুকানো হয় ওখানে গুপ্তচর বৃত্তি আছে? হাসিন ভাই, আপনি কি তা মনে করেন না? অবশ্যই ভাই, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে। ইভেন আগামী সিজনে পেঁয়াজ হবে না, খারাপ হচ্ছে বন্যার কারণে, এইটাও যদি ফাঁস হয়ে যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে, তাহলে ওটা গুপ্তচরের মধ্যে পড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যাবে, অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। তো অনেক কিছু জড়িত, ফুড থেকে শুরু করে সমরাস্ত্র পর্যন্ত সবটাই জড়িত। মামুন ভাই, বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজকে বন্ধ করার জন্য, উৎপাদনকে কমানোর জন্য, লসের মুখোমুখি করার জন্য গুপ্তচর বৃত্তিটাকে ব্যবহার করছে পার্শ্ববর্তী দেশ ভারত। এখন গুপ্তচর বৃত্তির কথা আপনি বলছেন, এটা শুধু সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে না, রাষ্ট্রের মন্ত্রী বা এমপিদের বিরুদ্ধে না, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য গুপ্তচর বৃত্তিকে ব্যবহার করা হয়। এটা সত্যি না মিথ্যা? এটা তো সত্য। শুধু আরেকটু বাংলাদেশের যতগুলো ডিপার্টমেন্ট আছে, শিক্ষা মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, এই যে সাংবাদিকতা, এই যে এই সঙ্গীত, প্রত্যেকটার ভিতরে ভারতের রব ঢুকে বসে দিচ্ছে। মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র করে এইটাকে অ্যানেক্স করে নিবে। তারা অখন ভারতের স্বপ্ন দেখে, ওই যে নেহরুর, আমরা কেন স্বপ্ন দেখবো না? আমরা 1757 23শে জুনের আমরা কেন অখন বাংলার স্বপ্ন দেখবো না রে ভাই? আমাদের মুক্তিযুদ্ধ তো সেখান থেকে শুরু হয়েছে, পলাশীর 23শে জুন থেকে, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সূর্য যায়, সেখান থেকে আজকে আমরা ধাপে ধাপে আগাবো। কাজেই সব জায়গায় বসে রয়েছে। এখন বাংলাদেশকে একটা জিনিস পরিষ্কার হতে হবে, আমি বলছি, আজকে আমরা একটা সাইলেন্ট জেনোসাইডের মধ্যে পাস করছি। এখনো ওই প্রস্তুতি ওরকম না হইলেও এখনো আছে। সেটা হলো যে ভারত আমাদের বিরুদ্ধে সব ক্ষেত্রে একটা নীরব যুদ্ধ চালায় যাচ্ছে। কাজে এখনো কি করে ভারতের সাথে আমাদের মানে বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা ট্রিট করি? আমি তো মনে করি আজকে ভারতকে যারা বন্ধু বলে তারা অবশ্যই বাংলাদেশ শত্রু। এই নিয়ে আমি অনেক লেখালেখি লিখছি, অনেক মন্তব্য করছি। আজকে এই কথাটা বলতে হবে যে আজকে এই আইনটা যখন করতে যাবেন, এই যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা ক্ষমতাচ্যুত সবাই তাদের পক্ষে কথা বলা শুরু করবে। এটাই তো বাস্তবতা। আজকে সাংবাদিকরা কি গুপ্তচুরি করে না? অবশ্যই করে। এই যে ইরানের ব্যাপারটা কি গুপ্তচর করে না? এই যে যারা টক শো করে গুপ্তচুরি করে না? সব জায়গায় করে, বিচার বিভাগ, আইন বিভাগে। কাজেই একটা বড় ধরনের আজকে আমাদের যে সামনে একটা যাত্রা আছে। আমি তো মনে করি বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, আবার বিপ্লবটাকে সামনে নিয়ে আসতে হবে। আমি মনে করি আগস্টের আগেই যদি কোনো ধরনের এই বিচার ব্যবস্থা যদি না হয়, তাহলে আমার মনে হয় ডক্টর ইউনূসের ব্যাপারে মানুষ বলবে যে না, উনি ভদ্র মানুষ, উনি শান্ত মানুষ,
খলিল রহমান খুবই শিক্ষিত, কাজে ওনার পক্ষে কঠোর হিসাবে আইন প্রণয়ন করা সম্ভব না, এটা আমি সবসময় বলি। ওকে মামুন ভাই, আপনার কাছে আমি ব্যাক করবো। হাসিন ভাই, আপনাকে আমি বলি, কলিমুল্লাহর মতো লোক যখন টকশোতে বসে ভারতের একটা পতাকা পিছনে লাগাইয়া উনি উনার বিদ্যাকে, কুশিক্ষাকে, রিসোর্সকে একের পর এক মন্তব্য করে, ওনার এই আচার আচরণ, কথাবার্তাকে যদি আপনি পর্যালোচনা করেন, ওটা গুপ্তচর বৃত্তি আইনের আওতায় আসে। এবং আমি শুধু একজনের নাম বললাম, শুধু কলিমুল্লাহর কথা বলছি না, এমন অনেক কলিমুল্লাহ আছে টকশোতে এসে যে কথাবার্তাগুলো বলে। ফজা, কিশোরগঞ্জের ফজা এ ধরনের কথাবার্তা বলে, ময়লা রনি এ ধরনের কথাবার্তা বলে, রুমিন ফারহানা এ ধরনের কথাবার্তা বলে। তাদের যে কথাবার্তা গুলো, প্রত্যেকটা কথাবার্তা যদি ওই আইনটা থাকে, গুপ্তচর বৃত্তি আইন, তাইলে এ ধরনের লোকরা রাজেশ অগ্নিহোত্রীর সাথে ভারতীয় হাই কমিশনে গিয়া চা খাইতে পারে না। তো আপনার কি মনে হয় না এই আইনটা না থাকার জন্য হাসান ইমামের জন্ম হয়েছে, কলিমুল্লাহর জন্ম হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্ম হয়েছে, বিএনপি শাহুয়ার জন্ম হয়েছে, শাহুয়া মানে সালাউদ্দিন আহমেদ, ওর জন্ম হয়েছে। সাবজেক্টটা কি আমি এটা বলতে পারি না যে ওই আইন না থাকার জন্যই এরা ওখানে ইনফিলট্রেট করছে? আমি তো মনে করি ভাই, এই আইনটা না থাকায় দেশপ্রেমের ঘাটতি প্রসার হয়েছে। এই আইনটা থাকলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারতো না, কঠোর হয়ে যেত এবং লজ্জার মধ্যে পড়ে যেত যে গাদ্দার, যে আইনটা দরকার ছিল। হয়তো অনেকে বাধ্য হইয়া অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে, সুযোগ পাইতে হয়েছে। যদি আইনটা থাকতো তাহলে কিন্তু অনেক পরিবর্তন চলে আসতো। শুধু আইনটা, আমার দণ্ডটা থাকতো, যদি এই কঠোর মৃত্যুদণ্ড, দেখতেন অনেক পরিষ্কার হয়ে যেত। আমাদের উচিত পিছনে বৃহত্তর বাংলা, যেটা ভাই বললেন যে আমাদের বৃহত্তর বাংলার ছবি পিছনে থাকবে, এই সৎসাহস দ্বারা এনে কথা বলবো, কিন্তু আমরা সেইটা করতেছি না। আমরা যদি সেই ভারতের পতাকা নিয়ে কথা বলি, আর চেয়ে লজ্জা কি থাকতে পারে ভাই? আমার কিছু বলা নাই। আর যারা জ্ঞানী টিচার, এই শ্রেণীর লোকদের কথা মানুষের ভালোবাসে, ছাত্ররা, ইয়াং জেনারেশন, তাদের তো আমাদের দেশপ্রেম দিবে, ভালোবাসা দিবে, প্রত্যাশা দিবে, আগামী দিনে স্বপ্ন দেখাবে বাংলাদেশটা অনেক বৃহত্তর বাংলা হবে। এবং স্কলার বৃহত্তর বাংলার মধ্যে ভূমির কথা না শুনি, আমি মনে করি আমাদের নক্ষত্রগুলি বেড়ে যাবে, আমাদের ইয়াং জেনারেশনের ভরে যাবে, আমাদের দেশ স্পিড ভরে যাবে। আজকে আমরা কি দেখতেছি, সেই প্রত্যাশাটাকে আমাদের নিয়ে যেতে হবে। আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। আমাদের ভারতকে শত্রু মনে করতে হবে। এই ফেলানির, ঝুলন্ত ফেলানির লাশ তার কাটা, এর চেয়ে লজ্জা এটা প্রতিটা বাঙালির পিছনে, মাথার পিছনে রাখা উচিত। ভারত মানে হলো গিয়া আমাদের ফেলানির কাটাতারে ঝুলন্ত লাশ, আর সামনে আমাদের যেতে হবে, পিছনে যাওয়ার কোনো কায়দা নেই। হাসিন ভাই, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, একমত পোষণ করছি, কিন্তু আরো একটা কথা, আপনি আপনাকে গুম করার আগে এবং পরে গত 54 বছরের সবকিছু আপনার চোখের সামনে হয়েছে। এখন আমাকে একটা কথা বলেন, আজকের যারা টেলিভিশনে টক শো করে, অনলাইনে আন্দোলন করে, আপনি কারো কাছ থেকে আজকের এই মুহূর্তে আপনি একটা কথা বলছেন, আমি একটু খটকা লাগছে যে জেকব ভাই আপনার এখানে আসতে গেলে যে টপিকস দিয়েছেন একটু লেখাপড়া করতে হয়েছে, অন্য কোনো জায়গায় যাইতে গেলে লেখাপড়া লাগে না। মানে এই আলোচনাগুলো হয় না কেন আমাদের দেশে? মানে এটা নাই কেন? আমাদের ওই ভাই পড়াশোনা না করি তো আমাদের জ্ঞানী হয়ে যায় আমাদের দেশে। পড়াশোনা না করে পিএইচডি পাওয়া যায়, এটাকে চিন্তা করতে পারেন। এটা পিএইচডি মানে কত বড় জিনিস। এটা পড়াশোনা না করে যে নকল করে পাস করা যায়, যে জাতি মনে করে নিজের জন্য তো পড়াশোনা করা উচিত, আমি কিভাবে সামনে দাঁড়াবো ছাত্রদের সামনে, আমাদের জ্ঞানটা অর্জন করতে হবে। আমি যখন র্যাবে সিও ছিলাম, এমবিএ করতেছিল আমাদের অফিসাররা, স্যার করে নেন, সুযোগ আছে। কেন? তো বলতেছিল স্যার বেশি টাকা, অল্প কিছু টাকা লাগবে, রেজিস্ট্রেশনটা করে আমরা সব করে দিই। তা আমি বললাম যে ভাই এত টাকা পয়সা খরচ করে আমি সার্টিফিকেটটা নিব, কিছু জানলাম না, লাভটা কি? তাতে 300 টাকা দিয়ে তো নকল সার্টিফিকেটই পাওয়া যায়, এটা আরো ইজিয়ার না? জ্ঞান তো যদি বৃদ্ধি নাই করি, 300 টাকা দিয়ে সার্টিফিকেটটা নিব, আমি কেন এটা করবো? আমাদের পেশা একটা আর্মি, এটার মধ্যে আমি থাকবো। এই জিনিসটা হচ্ছে ভাই এইটা, সবাই সার্টিফিকেট পেছনে দৌড়াইতেছে, সবাই এতদিন দৌড়েছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, এরপরে পিএইচডি, এখন দেখবেন বিপ্লবের নাম লেখাবে, অনেক বিপ্লবের নাম লেখাবে, আহত। মানে আমি বলবো আমাদের লজ্জা। গতকাল একটা টক শোতে বলতেছিলাম যে 1500 না 2000 না 1600 ফিগার হইতে হবে, একদম রাইট ফিগার। এই অবলিক করা বা অপশন নাই, এরা জীবন দিছে
এর অপরাধ যে একটা সংখ্যা যদি 19-20 করি, সংখ্যাটা নিয়ে বিতর্কের মধ্যে আছে এখনো। তো আমি মনে করি আমাদের এখন সংশোধনের দরকার আছে। আপনাকে আমি জিজ্ঞাসা না করে পারবো না, র্যাবে থাকাকালীন আপনাকে এই ধরনের অফার দিছে, বেনজির কি ঠিক ওইভাবেই ডক্টরেটটা নিচ্ছে? কোন সন্দেহ আছে ভাই? পড়াশোনা করলো কোথায় সে? যেন আদিস পড়াশোনা কোথায় করছে বলেন আমারে? না আর্মি চালাইছে? আপনি এক জায়গায় দুইটা কাজ কেমন করেন? পিএইচডি মতো জিনিস। ওনার ওয়াইফও নিছে পিএইচডি ভাই, অনেক সেনা অফিসার। যে বেনজির, আমি আর কি বলবো, নাম উচ্চারণ করা ঠিক না, বাট এটা দুঃখজনক। সার্টিফিকেট বানায় পিএইচডি, এর কোনো আমি আর কোনো কিছু বলার নাই আমার। আর এই টকশোতে যারা বসে, যে বিশাল বিশাল বোদ্ধা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, বা যারা, আমি জামাতে ইসলামীর নামটা বলতে চাই না, কারণ জামাতে ইসলামের লোকজনদের প্রতি আমার একটা সম্মান আছে। অ্যাটলিস্ট ওরা শিক্ষার সার্টিফিকেট কিনে না, অ্যাটলিস্ট ওদের ভিতরে একটু সততা এখানে কাজ করে, তারা এর ভিতরে ঢুকে না। তো জামাতকে আমি বাদ দিলাম। বিএনপি, আওয়ামী লীগ এবং যেসব ডক্টরেটরা যারা এই টকশোতে আসে, আচ্ছা ব্যারিস্টার লাগায়, অ্যাডভোকেট লাগায়, বিশাল বিশাল ডিগ্রি লাগায়, তাদের কাছ থেকে কি আমরা এ ধরনের আলোচনা আশা করতে পারি না হাসিন ভাই? আসলে ওই যেই জিনিসটা আমাদের বন্ধু রাষ্ট্রের বিপক্ষে যায়, এটা নিয়ে কথা বলতে তারা আসলে উৎসাহ নেয় না, অন্য বিষয় নিয়ে উৎসাহ নিবে। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, বা অন্যটা আগে হবে, জাতীয় নির্বাচন আগে হবে, এগুলি খুব চমকপ্রদ আইটেম। এই যে আপনি যে কমপ্লিটলি আইটেম নিলে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আর কি সমস্যা, এটা কেমন করে সম্ভব? আমি আসলে বিশেষ করে আমি প্যারা, আমার একটা ইন্টারভিউ ছিল আজকে বিকালবেলা, আমি পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করতে, কোথাও পাইতে না খুঁজে, আসলেই নাই। তবে রাষ্ট্রদ্রোহী মামলা 1900 সিকিউরিটি অ্যাক্ট চলে আসতেছে, অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট। আর কি, তাও গোদামি অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট যেটা, তাও গোদামি। এগুলি কারেকশন করে নাই কেউ। কিরকম একটা আমি অন্ধত্বের মধ্যে চলতেছি। আমার জন্য আজকাল লিসন শিক্ষণীয় জিনিস শিখলাম আর কি, এটা যে নাই অ্যাকচুয়ালি বা প্রয়োজনীয়তা ছিল, কেউ ভাবে নাই, ওই আমরা করে ফেলতেছি তাই। ওকে মামুন ভাই, বাংলাদেশের কোন টক শোতে এই বিষয়টা নিয়ে হাসিন ভাই সৎভাবে স্পন্টেনিয়াসলি বলছে যে ভাই আমি অবাক হয়ে গেছি, এটা আসলেও নাই। এখন বাংলাদেশের লোকজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার, অত্যন্ত জনপ্রিয় টক শো হোস্ট, অত্যন্ত জনপ্রিয় লোকজন, জ্ঞানী গুণীজনরা এই ধরনের সাবজেক্টকে তারা পিক করে না কেন আপনার মনে হয় মামুন ভাই? কেন পিক করে না? দেখেন, এটার সাথে কিন্তু ভেরি মাচ রিলেটেড যে সংবাদপত্রের যে স্বাধীনতা, এখানে যে ডিক্লারেশন, এটা অধিকার না, ডিক্লেয়ার করতে হবে। জাস্ট আপনি ডিক্লেয়ার করবেন, আপনি মুখে না বলে লিখিতভাবে বলবেন, এটা কোনো অনুমতি লাগে না সভ্য দেশে। এনিওয়ে, তারপর একটা আইন করে দিছে যে এই ডিক্লারেশনটা পেতে হলে অলিখিতভাবে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা আপনারা সবাই জানেন। আপনি এরকম কোন পত্রিকা, টেলিভিশন ডিক্লারেশন পাবেন না যেখানে পরিষ্কার বলবেন ভারত আমাদের শত্রু রাষ্ট্র, আমাদের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, এখনো চলমান চলতেছে, কাজেই ভারতের সাথে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক আমরা জিরো টানতে চাই। এই সৎসাহস কারো নাই। আমি আজকে 60 বছর রাজনীতি করতেছি, একটা অনেকে বলে ওয়ান ম্যান শো, আমি বাকপার চেয়ারম্যান, অনেকে বলবো, আমার কিছু যায় আসে না। আমি কথাটা বলছি, বিষয়টি রাজনৈতিক। কাজে আমরা মানে শোনেন, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, তা ঠিক হিসাবে এভরি হিউম্যান বিং ইজ এ পলিটিক্যাল বিং। যে চিন্তা করতে পারে সেই রাজনৈতিক। কাজেই আপনি যদি বলেন না আমি বাংলাদেশ, আমি বলছি আপনি, আপনার দেশ বাংলাদেশ, কাজে যেখানে বাদ ব্যক্তির স্বাধীনতা নাই, যেখানে সত্য কথা বলতে পারবো না। এই যে আপনি বলেন হাসিবুর রহমান সাহেব, আপনার সাথে আজকে মুখে দেখা হলো, খুব ভালো লাগলো। আমার এক বন্ধু মারুফ জামান, অ্যাম্বাসেডার, তাকে আমি বহুদিন আগে থেকে চিনি। তাকে কি অত্যাচার করছে, সে সাহসিক ভাবে বলে এই যে আপনি আমরা যদি একদিন পাই তাকেও নিয়ে আসবো। এখন প্রশ্নটা হলো যে আজকে যেহেতু রাজনীতিটা হয়ে গেছে, মন্ত্রী এমপি হয়ে 7 পুরুষের সম্পদ চুরি করবো, আর জমিদারের মতো বলতে পারে আর আমার বাবা জমিদার ছিল। আচ্ছা বলেন, এই খান বাহাদুর, রায় বাহাদুর টাইটেল কিন্তু ব্রিটিশরা দিয়ে গেছিল। এখন হলো ডিগ্রিধারী মুখের অভাব নাই, কি নামের আগে ডক্টরেট, নামের আগে ব্যারিস্টার। আরে ভালো ছাত্র আর ভালো মানুষের মধ্যে পার্থক্য আছে। মামুন ভাই আপনি খুব ভালো কথা বলছেন। পাকিস্তানিদের এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের যদি আপনারা চিহ্নিত করেন, তাদের নাম হয় রাজাকার। এখন সাবজেক্টটা হচ্ছে কি, খান বাহাদুর টাইটেলটা কাদেরকে দিছে? ব্রিটিশরা, যারা মহিলা সাপ্লাই দিছে, নিজেদের মেয়েদেরকে বর্গা দিছে, নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিছে, তারা খান বাহাদুর হয়েছে। কথা রে ভাই, কেন
আমি আর নাম বলতে চাই না, আমার নিজের আত্মীয় স্বজন বংশের ভিতরে এ ধরনের দু একজন খান বাহাদুর আছে, আমি খুব লজ্জা পাই তাদের নাম নিতে। কিন্তু আমাদের দেশের তথাকথিত দু একজন লোকজন আছে, তাদের ওয়াইকিপিডিয়া এবং তাদের প্রোফাইলের মধ্যে খুব গর্বের সাথে বলে ওনার বাবা কুল এবং মা কুল খান বাহাদুর ছিল। এর অর্থ ওনারা বলতে চাচ্ছে আমরা ইংরেজদের মাকি সাপ্লাই দিয়া দেশদ্রোহিতা কইরা আমরা এই টাইটেল পাইছি। ওনাদের মধ্যে কি লজ্জা টজ্জা কাজ করে না করে না? না না, এখন তো এটা গর্বের বিষয়। শোনেন, এখন ব্যাপারটা হচ্ছে দালালি করা একটা গর্বের বিষয় বলতে পারে কোনো মতে। যদি একবার এক্স মন্ত্রী লাগাচ্ছে যে হোক না কেন, আরে আমার ভাই তো অমুক মন্ত্রী ছিল, এমপি ছিল। শোনেন, সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি, ঘরে ঘরে দুর্নীতিবাজ। এক ভাই করে আওয়ামী লীগ, একটা করে বিএনপি, একটা করে জাতীয় পার্টি, একটা জামাত, আর বাবা ওইসব চোরদের বসে খায়। এটাই তো কালচার রে ভাই, ওকে এটাই তো কালচার। হাসিন ভাই, এর বিরুদ্ধে ফাইট করতে হবে, এর বিরুদ্ধে ফাইট করতে হবে। ওকে হাসিন ভাই, আমি আপনার কাছে আসছি। আমার দাদা খান বাহাদুর, আমার নানা খান বাহাদুর। আমি এক সাবেক সেনাপ্রধানের মাইয়া বিয়া করছি এবং ওই মাইয়া খান নারায়ণ চন্দ্র পাল, আব্দুল হামিদ, লুৎফুর রহমান লাল মিয়া আর মুজিব শেখের মাইয়া, তাগো বংশের মাইয়া। এই যোগ্যতা দিয়েই তো আমার সেনাপ্রধান হওয়া নরমাল। এর চাইতে কি বেশি যোগ্যতা লাগে সেনাপ্রধান হইতে? হাসিন ভাই, সেনাপ্রধান হইতে কোনো যোগ্যতা লাগে না, তেলবাজিটাই দরকার। ওই যে আপনি যে কথা বলছেন ওইটা তো দরকার। নৈতিক মূল্যবোধ থাকবে না, দেশপ্রেম থাকবে না, ওই গুপ্তচর বৃত্তি ওগুলি দরকার নাই। জিহুদের বলবো, যা বলবে তাই ঠিক। তাহলে সেনাপ্রধান হইতে দেখেন মইনু আহমেদ, বিডিআর অফিসাররা মারা যাচ্ছে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। শেখ হাসিনা কবে সমরবিদ হলেন? কবে শেখ হাসিনা সমরবিদ হলেন? যার ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পাস করতে একাধিকবার পরীক্ষা দিতে হয়, সে কি এমন বোঝেন বিডিআর সেই মইনু আহমেদ ঢুকতে পারে নাই? আমাদের আর্মিতে আমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট, এখান থেকে এত সমস্যা। আমার সেনাপ্রধান যে আমার অফিসারদেরকে রক্ষা করতে না পারে, এই সেনাপ্রধানের দরকারটা কি? জুনিয়ররা একই কথা বলবো। ৭১ সৈনিক মুক্তিযোদ্ধাদের, ৭১ সরজমিনের যোদ্ধা কারা ছিলেন? সরজমিনের যোদ্ধা এরা কৃষক, একটা লুঙ্গি আছে, অত গেঞ্জি শার্ট নাই। এদেরকে আমরা মূল্যায়ন করিনি। এরা এলে সাত চলো ওই রায় বাহাদুর, খান বাহাদুর, সব বাটপার, রাজাকার, খানদানি রাজাকার বলবো। দেশপ্রেমী করে আমার কৃষক, সে ধান রোপণ করে, সে চেয়ে থাকে না যে কেউ ভোট দেওয়ার কথা বললো, রাজনীতি নির্বাচন কোনটা আগে কোনটা পরে, সে চায় না। দেখে আল্লাহর হাসিন ভাই আপনাকে ধান রোপণ করে। ওকে, আপনাকে উইথ ইউ অল রেসপেক্ট, আপনারা নায়ক থেকে হাওলদার বানানোর জন্য, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট বানানোর জন্য আপনারা প্রমোশনের আগে আপনারা মেডিকেল টেস্ট করেন নাকি? উইদাউট মেডিকেল? না, মেডিকেল টেস্ট তো করতেই হবে, করতেই হবে, ম্যান্ডেটরি। আচ্ছা, এটা করতে হয়। এবং ক্যাপ্টেন টু মেজর অর মেজর টু লেফটেন্যান্ট কর্নেল, ওখানে একটা প্রমোশন এক্সামও হয়। হয়, প্রমোশন এক্সাম হয়, আমি জানি, আপনি জানেন। আচ্ছা, এরপরে যদি কর্নেলে বা প্রমোশনের জন্য ফিজিক্যাল টেস্ট, মেডিকেল এক্সাম, পিএসসি এবং পাশাপাশি আরো একটা জিনিস করা হয়, সাইকিয়াট্রিক ইভালুয়েশন করা হয়। মডার্ন আর্মিতে ইউরোপে আছে, এশিয়ায় আছে, আফ্রিকায় আছে, বিভিন্ন দেশে আছে। কিন্তু আপনাদের দেশে, আমি সরি ভাই, আমাদের দেশে, আমার দেশে সেনাপ্রধান করতে গেলে এগুলো স্কিপ করা হয়। এটা কিসের নমুনা? এটা কেন, এগুলো কেন স্কিপ করা হয়? আসলে ওই যে মানে আপনাদের ক্ষমতা, অনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিশ্বস্ত লাঠিয়াল দরকার পড়ে, যার জন্যই সকল সমস্যা। আমরা জনগণের কাছে দায়বদ্ধতা নাই, জনগণের কাছে আমরা কোনো রকম দায়বদ্ধতা নাই, আমার দরকার ক্ষমতা। সুতরাং জনগণের ভোটের আমার দরকার নাই। আমার লাঠিয়াল যদি এখন থাকে, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার আর সেনাপ্রধান যদি ঠিক থাকে, আমার ক্ষমতা দীর্ঘায়িত হবে। মাঝখানে এবার ইতিহাস গড়ে ফেলে ছাত্ররা, যেটা চিন্তাও কেউ করেন নাই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি যেটা বললেন উপরের যে প্রমোশনগুলি, তার জন্য দরকার নাই তো, এগুলি আনুগত্যের দরকার। যা বলবো কোনো ডাউট ছাড়া সেটা করে ফেলবে। আমি সত্যি কথা, কিন্তু এগুলা ম্যান্ডেটরি কিনা একটা মডার্ন দেশে? এগুলো ম্যান্ডেটরি কিনা? অবশ্যই ম্যান্ডেটরি।
আপনার নৈতিকতাকে দেখবে না। যে দেশে মনে করে শত্রু নাই, তার জন্য তো ম্যান্ডেট দরকার নাই। আমার শত্রু কি পাকিস্তান নাকি? আমার শত্রু হলে ভারত। তো ভারত যদি আমার বন্ধু রাষ্ট্র হয়, রক্তের বন্ধু হয়, আত্মীয় হয়, তাহলে তার ওই ম্যান্ডেটের দরকার নাই। আর যে কেউ গরু ছাগল হলেই পারে, যুদ্ধ তো হবে না। তো যুদ্ধ না হলে আমার আর এইগুলি দরকারটা কি? এইখান থেকে আপনার কালচারটা সৃষ্টি হয়েছে। আমাদেরকে শত্রু ধরতেই হবে আমাদের, আমরা ধারণ করি, কিন্তু নেতা নেত্রীদের জন্য আসলে আমাদের সমস্যা হয়ে গেছে। এনাদের চর্চা, কালচার আমাদেরকে ডুবাইছে। আসলে এগুলি পাঠ্যসূচিতে আনতে হবে, দেশপ্রেম এবং আমাদের মানে জনগণ, জনশক্তিটাকে শক্তিশালী করা। আমরা এক জাতির এক দেশ ভাই, কত বড় শক্তি এটি আমরা বুঝি না। আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে আরো বোকা বানায় ফেলে, ভয় ঢুকাই দেয়, ভারতের এই আছে সেই আছে। আরে বাবা, আমি যে এক জাতির এক দেশ, সকাল পান্তা ভাত খাবো ডিম ভাজি দিয়া, আলহামদুলিল্লাহ, সারাদিন যুদ্ধ করবো, 2 হাত 2 পা আছে আমার, একটা মাত্র মুখ, ভয় পার কিছু নাই। আজকে আমাদের মেয়েরাও কাজ করে, সুতরাং আমার তো আমি কোনো সমস্যা দেখি না। আমরা তো বিদেশ থেকে কাজ করি বলে তো টাকা পাঠাতে পারি, আমরা কাজের যোগ্যতা প্রমাণ করতে পারি বিদেশে, তাই আমরা শ্রমিক তারা নেয়, নির্দেশে করতে পারি না, মানে সব অসৎ। আমার নির্দেশে আমরা কাজ করি না, কারণ আমরা সবাই অসৎ। সেই মানে নিম্ন শ্রেণী থেকে, মানে কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন শ্রেণী সবাই আমরা এক চেনের মধ্যে পড়ে যাই। আপনি দেখেন, পুলিশ খুব ভালো কাজ করবে, সে তার যেখানে সে মেট্রিক পাস করছে সেখানে যে চাকরি করে, আমাদের ঘুষ খাবে না, সে তার শিক্ষকের কথা শুনবে, সে তার স্ত্রীর শিক্ষকের কথা শুনবে, মেয়ের শিক্ষকের কথা শুনবে, মাদ্রাসার টিচারের কথা শুনবে। এখন কিন্তু সেই পুলিশ আছে, মনে করেন গোপালগঞ্জের পুলিশ ঢাকায় পোস্টিং, সে কার কথা শুনবে? সে বাড়ি বাড়ি কেমনে দিবে? এই বেতনে তা চলে না। সে রাজনীতিবিদদের কথা শুনে, কোন কথা? অনৈতিক কথা শুনে, সে ইচ্ছে করলে পারে না। একটা পুলিশ কতটুকু, আমরা রাষ্ট্রের কাছে ভাই কি চাই? আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচার। আর পুলিশকে আমি সেবা না করুক, ভাই জালিম হইও না, আমার উপর জুলুম করো না, এইটুক চাই। এইটা যদি না দিতে পারে রাষ্ট্র, আর তার চেষ্টা যদি না করে, তাহলে কেমনে হবে? আপনি পুলিশকে কাজ করার পরিবেশ দেন, পুলিশের অনেক খরচ আছে, সেই পুলিশের সে কাজ করার, মোটরসাইকেল দিলেন, তেল দেন নাই, সে কেমনি কাজগুলি করবে? সুতরাং পুলিশকে তার নিজের গ্রামে রাখেন, যেখানে মেট্রিক পাস করছে, তাহলে সে চুরি করবে না। এখন এই মূল্যবোধ আছে, এই ঘুষখোরটাকে আমরা পজিটিভলি নেই না বাংলাদেশে। মাগি বাসকে আমরা পলিটিক্স, মানে আমরা পজিটিভলি নেয় না। বউ বাচ্চা বলে, সবাই নিয়ে বলেন, সে যদি নিজের এলাকায় কাজ করে, অন্তত আমরা ন্যায় বিচার পাবো, স্বজনপ্রীতি হইতে পারে, আপোষের মধ্যে মামলা মিটমাট হবে। কিন্তু এখন দেখেন ঢাকা শহরে কি হচ্ছে, মামলা করতেই পারতেছি না, এত রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। তো পুলিশ কন্টিনিউ নিজের কাজ করতে পারে না, তো রাজনীতির কথা শুনতে শুনতে সাধারণ নাগরিক কোনো কিছু উপকার পায় না, হ্যারাসমেন্টে পড়ে যায়। মামলা আসামে 10 জন, দেখা যায় 100 জন, সবাই 1000 টাকা করে দিলে কত টাকা ইনকাম? এছাড়া তো পুলিশ অফিসারের কোনো কাজ করার সুবিধা নাই। একটা পুলিশ কর্মকর্তা মনে করেন সকালবেলায় আসামি নিয়ে না হলেও সাক্ষী দেওয়ার জন্য সেই পুরান ঢাকা যাইতে হয়। তারপরে তার বাইরে সাক্ষী তো আছেই, ঢাকা ছেলে যাচ্ছে, আগে চাকরি করছিল সৈয়দপুর যাচ্ছে, আসা যাওয়ার ভাড়া পাচ্ছে না, পাবে হয়তো অনেক পরে, নাও পেতে পারে। এই যে কোন হোটেলে থাকবে, কোথায় খাবে, এটা কোনো মাথা ব্যথা নাই তো কারো। সে কি করবে? অনৈতিক কাজ করবে না তো করবেটা কি? তা আমরাও রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই। আমার ভাই পুলিশটাকে সেবা করতে না পারো, পুলিশের যোগ্য জায়গায় দাও, যেখানে সে ঘুষ খাবে না, তার পূর্ণ টাকা যেটা বেতন পাচ্ছে বাড়িতে নিয়ে দিতে পারে। একটা পুলিশ নিজের এলাকায় কাজ করলে, অফিসের কাজের বাইরেও ভাই দেখবেন যে রাত্রেবেলা সে টিচারই করতে পারে, কারণ শিক্ষিত ছেলে, যারা সাব ইন্সপেক্টর সবাই মাস্টার পাস অলমোস্ট, রাত্রেবেলা সে টিচার করতে পারে, মানে অন্য প্রাইভেট করে দিতে পারে, আলাদা ইনকাম করতে পারে। আমি তার তো সেই সুযোগ দিচ্ছি না, তাকে আমি অনৈতিক কাজে জ্বালাচ্ছি। নিজ এলাকার লোক আমরা সবাইকে চিনবো, চুয়ান্ন দেওয়ার দরকার নাই। আপনি চুয়ান্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কে আপনার গুপ্তচর, কে 2 নম্বর মাগিবাস, কে মদখোর, কে মাদক, সব সে চিনি আমরা। আমার মহল্লা কে আছে, কাজটা তো সহজ করতে পারি। আমরা তো কাজটা কমপ্লিকেট করে রাখছি নিজেদের সুবিধার জন্য। হাসান ভাই, না না না, আপনাকে আমি একটা ফলো আপ কোশ্চেন আছে। আপনি একটা কথা বলছেন, আমাদেরকে যেভাবে সুযোগ তৈরির কথা বলছেন, একটা এডুকেশনের কথা বলছেন। আপনার আমার দেশের সেনাপ্রধান বলছে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের 1947 সাল থেকে 71-এর ভূমিকা সম্পর্কে, পার্শ্ববর্তী দেশের ভূমিকা নিয়ে আরো লেখাপড়া করাইতে হবে। ওনার এই কথাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আপনি কি বুঝেছেন আসলে? ওখানে উনি এই কথাটা আসলে উনি বলছেন কিনা আমি জানি না, মনে হয় উনি নিজে বলছেন। তাহলে তো দুঃখজনক। আমি শুনছি এটা সাম জেনারেল বলছেন, এনডিসি জেনারেল, মানে তার নামটা আসতে, উনি বলছেন কিনা জানি না। কেন আমি ভারতের শিক্ষা গ্রহণ করব?
আমি তো শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা ভিয়েতনাম ওয়ার, যেখানে ওরা ছোট মানে সব অল্প অস্ত্র গোলা বারুদ দিয়ে ভারত আমেরিকাকে হারাইছে, ফ্রান্সকে হারাইছে। আমি ওইসব শিক্ষা অর্জন করবো, আমরা পড়ি, আমরা আরো বেশি করে পড়বো, ওর চর্চা করবো। আমার তো মনে করেন ভারতের শিক্ষা বা ইতিহাস জানা দরকার নাই। আমি জানি ইসলামের ইতিহাস, যে ইতিহাসে আমার দেশে ইত্যাদির বক্তব্য খুললি 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে, এই বিজয় হয় মাত্র অল্প কজন লোক নিয়ে, মোহাম্মদ কাসিম, তারপরে ইত্যাদির বক্তব্য খুলজি। এই যে এগুলি আমরা চর্চা করবো, যে অল্প সংখ্যক নিয়ে কিভাবে মুসলমান ইমানি যুদ্ধ করে দেশ টিকে রাখে। আজকে দেখেন আমাদের এত গর্বের জায়গা, আমরা মুসলমানদের একটা বড় একটা ফ্যাক্টর আছে যে মারা যায় দেশের জন্য, আমি বেঁচতে যাব, যেটা অন্য জাতি অন্য ধর্মের নাই। এটা বিরাট একটা শক্তি। তারপরে হলে এর পথে যোগ হলে আমরা এক জাতির এক দেশ, তার উপরে 90% মুসলমান। এটা যে কত সড় শক্তি, আমাদের রাজনীতিতে আমাদের এটা শিক্ষাও দেয় না, বাট করে জিনিস করে। ওনাদের পেশা হলো রাজনীতি, যে রাজনীতিতে পেশা হয় রাজনীতি, তাহলে করবে এটা কি? সে তো চাবে না ধনী আর গরিব বৈষম্য কমে যাক, হাসিম ভাই থাকবে। আপনি একজন ইউনিফর্মড অফিসার ছিলেন। সেনাপ্রধান যখন এ ধরনের মন্তব্য করে, মন্তব্য করার পিছনে একটা, ভারতকে গ্লোরিফাই করার জন্য তার অফিসারদেরকে বাধ্য করবে সারে জাহাজে আচ্ছার উপরে সেবা করার জন্য, সেজদা দেওয়ার জন্য উনি এই কাজটা করছে। এর বাইরে আর কোনো কিছু নাই। আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, এটা তো একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনি এটা করছেন, একজন দেশপ্রেমিক যোদ্ধা হিসেবে আপনি এটা করছেন। আর উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ভারতকে গ্লোরিফাই করার জন্য জেনারেল মুজিবের মতো কুত্তা যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়া সারে জাহাজে আচ্ছা গায়, ওইটা গাওয়ানোর জন্য উনি এটা করছে। আমি যদি আমার অ্যাসারশন যদি এটা হয়, আমি কি ভুল করতেছি? অবশ্যই না, অবশ্যই না। এটা খুব লজ্জার বিষয় যে আমাদের জেনারেল যে ঢাকা ইউনিভার্সিটিতে ভারতীয় সঙ্গীত গান গেছে, এটা আমি লজ্জার বিষয়। আমরা মনে করি আমাদের এখন সময় হয়েছে সম্পূর্ণ জিনিসটাকে মুছে ফেলা, সম্পূর্ণ জিনিসটা মুছে আমাদের ইন্ডিয়ান না হলে আমার দেশপ্রেম থাকবে না। আর যদি আমার শত্রুই না থাকে, আর্মির দরকারটা কি? দেশ যদি শত্রুই না থাকে, আর্মির দরকারটা কি? ইউনিফর্ম দরকার নাই তো পয়সা নষ্ট করার। আমি তো মনে করি না, বিশ্বাস করেন, আমি আর্মিতে ঢুকছি, মিনিমাম 35 বছর পর্যন্ত অন্য কোনো কাজ করবো না, সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত থাকবো। আমি এখানে MBA পড়বো না, BBA পড়বো না, MST পড়বো না। MST MBA পড়বো যখন আমি মনে করি আমার শারীরিক যোগ্যতা আমার প্রয়োজনীয়তা দরকার আছে, নাই সেনাবাহিনীর দরকার নাই, অর্থাৎ বয়স 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, তখন আমি করবো। আমি সেই BMA তে ট্রেনিং করার পরে সেই MBA এইসব মানে কর্পোরেট হওয়ার জন্য সেনাবাহিনীতে আসি নাই। সেনাবাহিনীতে আসি যুদ্ধ করার জন্য, গর্বের সাথে ইউনিফর্ম পরার জন্য। এইসব বন্ধ করা উচিত। আমাদেরকে স্পিডে নষ্ট করে দেওয়া হয়েছে লেখাপড়া। আর লেখাপড়া করবে আপনারা, BCS ক্যাডাররা করবে পড়াশোনা, ডাক্তার ইঞ্জিনিয়াররা করবে। আমি তো লেখাপড়া করতে আসি নাই, আমি তো অস্ত্র ধরে যুদ্ধ করতে। এটাই আমার স্পিড। আমি এটা না করে আমি MBA করবো, BBA পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো। আর পড়বো যখন আমি দেখবো আমার আর স্কোপ নাই আর্মিতে, কোনো কারণে বা অকারণে আমার যোগ্যতা বা স্বাস্থ্যগত পারতেছি না, তখন আমি দ্বিতীয় প্রফেশন করার জন্য আমি এটা করবো। আমি সেনাবাহিনীতে বসে এগুলো করে তো ওই ইনডাইরেক্টলি কিন্তু একই কাজ করাচ্ছেন, যে পেশা থেকে সরাই দিচ্ছেন, যেটা ভারতের মিশন। শিক্ষিত করো, পেশায় থাকবে না, আলটিমেটলি ওই মিশন থেকে অ্যাচিভ করতেছে। ইয়াং ব্লাডটা হলো বড় ফ্যাক্টর। বিবাহের আগ পর্যন্ত, বিবাহের পরে 5 বছর পর্যন্ত এই ফ্যাক্টরটা, এই বয়সটা অতি জরুরি সেনাবাহিনীর জন্য। এখন অফিসার থেকে সৈনিকরা শিখবে, ওদের একই অবস্থা। সৈনিকরা এখন চিন্তা করতেছে বাচ্চাদেরকে আমি ইংলিশ মিডিয়াম পড়াবো, কত বড় মানে মানে মহাবিপদে পড়তেছি। এখন আমাদের উচিত সবকিছু নিয়ে সংস্কার করা। আমি বারে বলছি, সংস্কার অবশ্যই লাগবে, সবার লাগবে, সব সেক্টরে লাগবে। এই যে গুপ্তধন বিদ্যা, আইনের সংস্কার লাগবে, প্রচুর নতুন নতুন আইন ঢুকাইতে হবে। এবং আমাদেরকে বিদেশের বাদ দিয়ে আমার দেশের প্রয়োজনীয় মূল্যবোধ থেকে আইন সৃষ্টি করতে হবে। আমাদের আইন হবে আমাদের মূল্যবোধ সম্পন্ন, অন্য দেশের আইন না। ধন্যবাদ ভাই। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আমি একই প্রশ্ন করব। সেনাপ্রধান বলছে 47 থেকে 71 পর্যন্ত সেনাবাহিনীর অফিসারদেরকে শিখাইতে হবে ভারতকে গ্লোরিফাই করার জন্য ভারত কি কি করছে, এটা তাদেরকে শেখাতে হবে বেশি করে। মির্জাফর ওয়াকারুজ্জামান এই কথা বলছে। এই কথাটা সম্পর্কে কর্নেল হাসিন যা বলছে আপনি শুনছেন, এটা সম্পর্কে কি আপনি কোনো মন্তব্য করবেন? আমি আর আপনি এটা নিয়ে এর আগেও কথা বলেছি। অবশ্যই মন্তব্য করব। তাকে তো অনেক আগেই যেটা শোনার পরে তাকে ডেকে ফায়ার করে দেওয়া উচিত। শোনেন, একটা জিনিস পরিষ্কার কথা, আমরা ভাড়াটি আর্মি চাই না। এর আগে আমি বলেছি, এই জাতিসংঘের ভাড়াটি আর্মি দরকার নাই। আপনারা জানেন, আমি পত্রিকায় পড়েছি, বাংলাদেশের একটা নেভেল শিপ ওই যে অস্ত্র পাহারা দিয়া প্যালেস্তিন হত্যা করার জন্য তারা সাহায্য করছে। অনেক আর্মি অফিসার যারা মিডল ইস্ট, এই যে আফ্রিকা চাকরি করে,
তারা আমাকে এখানে বলে গেছে, প্যারিসে দেখা হয় প্রায়, তারা বলছে আমরা তো ফরাসি দেশের ওই স্বর্ণবর্ণ ওইগুলোকে সেভ করে নিয়ে যায়, পাহারা দিই। এখন একটা আর্মির মোটিভেশন যদি দেশপ্রেম না থাকে, দেশের জন্য তারা জীবন দিবে, তা না করে যদি মনে করে আমরা আমেরিকার নেতৃত্বে জাতিসংঘের ভাড়াটিয়া বাহিনী খাবো, একটা মিশনে একটা অ্যাপার্টমেন্ট হবে, এটা গেল একটা জিনিস। আরেকটা হলো যে সেনাবাহিনী থাকা অবস্থায় সে যদি মানে মানে ধরেন বুয়েটে চাকরি লেখাপড়া করবে, পিএইচডি চাকরি গ্রহণ করবে, তাইলে সাধারণ জনগণের সংস্পর্শ চলে আসে। সবসময় নিয়ম ছিল যে তাদের ব্যারেকে রাখা হবে, সাধারণ জনগণ একটু দূরে রাখা হবে, বিচার বিভাগের বিচারকদের একই ব্যবস্থা ছিল। কাজে আমার প্রশ্নটা হলো যে যদি একটা আর্মির মোটিভেশন না থাকে, একসময় ছিল উল প্ল্যান, আমি উল প্ল্যানটা বাদ দিয়ে দিচ্ছি। উল প্ল্যান মানে ভারতকে, আরে উল প্ল্যান কেন, স্পষ্ট বললেই তো হবে যে ভারত। কাজে ভারতের ভূমিকে বলা হবে ডেভিলস ল্যান্ড, আমি উলফ ল্যান্ড না। আরে শত্রু দেশ, আমি তো পরিষ্কার বলি, আজকে ভারতকে যে বন্ধু বলে সে তো শত্রু, তারই তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, এখন যদি ইসরায়েলে বৈশাখ কেউ যদি বলে না না না, মানে ইরানে বৈশাখ যদি এখন বলে না 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 ইসরায়েল আমার বন্ধু, আমাদের ইহুদি ভাই, এই কথাটা বলে কে পার পাবে? ওরা যুদ্ধের মধ্যে আছে। হ্যাঁ, তা আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কোথায় হয়েছে আজকে আমাদের এই ছাত্র শ্রমিক সৈনিক গণ অভ্যুত্থান যেটা আমি বলি, সেটা তো কাশিম বাজারের কুটিরের মতো হাইজ্যাক করে ফেলেছে 5 তারিখে জেন ওয়াকার, সে সবাই পলিটিক্যাল লিডারকে ডেকে করছে। আরে 3 তারিখে হলো যেদিন নাকি সাধারণ সৈনিকরা, জুনিয়র অফিসাররা সিদ্ধান্ত নিছে জনগণের সাথে একত্র পোষণ করে তারা গুলি চালাবে না, তারা বিপ্লবে অংশগ্রহণ করছে। সেই স্পিরিটটা এখনো ধরে রাখতে পারতেছে না কেন? এটাই হলো আসল কথা। এইসব না হওয়া পর্যন্ত পুনর্নির্বাচন হতে পারবে না, নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। ওকে, কর্নেল হাসিন, আপনাকে আমি ব্যক্তিগত একটা দুইটা প্রশ্ন করব, যদি আপনি আমাকে একটু হেল্প করেন। ওকে ভাই, আপনার কি আপনার রিটায়ারমেন্ট যেভাবে রিইনস্টেট করে আপনাকে রিটায়ারমেন্ট এই প্রসেসটার ভিতরে আপনাকে ফালানো হয়েছে কিনা? আপনি অবসর কালীন যে ভাতা, বেতন, যে সুযোগ সুবিধা, আপনি এটা পাচ্ছেন কিনা? ভাই একটা সত্য কথা বলি, সেনাপ্রধান এগুলি কাজ করতেছিলেন, ওনাকে আমার বলেছিলেন জেনারেল আজমির মতো আমারটা স্পেশাল করে দেবেন, কারণ না সবারটা একসাথে করবো, স্যার একটু দেরি হবে। তো সেই কথা মতো আমি একমত, আমারটাকে প্রসেস করে পাঠানো হয়েছে, আমি আশাবাদী হবে। কিন্তু ওই সমস্যা হয়ে গেছে, মানে মন্ত্রণালয় তাদের একটা হ্যাডম থাকে, উপদেশটাকে বলতে হয় এই জন্য একটা সমস্যা হচ্ছে, বাট এটা অনেক দেরি, এটা তো কাম্য না। এখন পর্যন্ত মনে করেন এই আয়নাঘর প্রকাশ করার পরে 12টা মামলা হয়েছে, আইসিটি মামলা। ওটাতে খোঁজ করতে যাবো, তা বলতে হবে তো বরখাস্ত হাসিন, তখন মানুষের নেগেটিভ একটু জোরে এই প্যাটার্ন বরখাস্ত কেন? সুতরাং আমি কিছুই করতে পারতেছি না আসলে সত্যিকারের অর্থে। একইভাবে মনে করেন যে অনেক অফিসার ভাই, প্রায় মোর দেন 400 অফিসার ক্ষতিগ্রস্ত, মনে হয় কত ফিগার পাঠিয়েছে তাও আমরা জানি না। মানে কাজ প্রক্রিয়ার মধ্যে ভুলও ছিল, তারপর আমরা বলবো যাই হোক ক্লিন হোক, অন্যরা হয়তো যাই থাকবে, আমার অবস্থা তো ভালো না, আমি তো আসলে চরমভাবে ক্ষতিগ্রস্ত। এরপরে দেখেন 5 তারিখ হাসিনা চলে গেল, আমি কিন্তু ফিরে আসি নাই মাঠ থেকে, ওখান থেকে ব্রিগেডের হাসানাতি সহ আমরা কিন্তু ওই আয়নাগরের সামনে পজিশন নেই, রাত্র 1টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম, কারণ কমিটমেন্ট নিয়ে আসি সবাইকে ছেড়ে দিবে। আমাদের এই বক্তব্য প্রেশার ক্রিয়েট করে বঙ্গভবনে বসাচ্ছিলেন সেনাপ্রধান, তখন আমাদের চুপ্পু উনি বলেন আসলে আয়নাগর আছে কিনা, সেনাপ্রধান তখন ওটা হ্যান্ডেল করেন, আমি দেখতেছি ওইখানে এক উসিলায় মনে করেন সব আয়নাঘর পরিষ্কার, জীবন ফিরে পায়। নাহলে একটু ভাবেন, যারা গুম করতে পারে তাদের ফিরে আসার কথা না, তাদের মেরে ফেলে কেন আজকে ফাইসে গেছে আর্মি, ডিজিএফআই ওই এক জায়গায়। আপনার কি মনে হয় না যে এই ভাউড়া চুপ্পু যখন বলছে আয়নাঘর আসলে আছে কিনা, এটা একটা দেশদ্রোহিতা? অবশ্যই অবশ্যই। আর একটা কথা, আমি জানি আপনার এই কথাটা, আমার এই প্রশ্নটা অনেক অপ্রিয়, আপনি উত্তর দিতে না চাইলে দিয়েন না। আয়নাঘর যারা তৈরি করেছে, এই আয়নাঘর তৈরির কুশীলবদের ভিতরে বর্তমান সেনাপ্রধান আর চুপ্পুও জানে, বিষয়টা তারা জানে এবং তাদের নখদর পড়ে। ভাই বর্তমান সেনাপ্রধান না, বাংলাদেশে যত জেনারেল আছেন সবাই জানে, বাংলাদেশের সকল জেনারেল। ওইটা এমন একটা জায়গা, আমাদের অফিসার মেস বি, এটা ইনফেন্ট্রি অফিসারদের মেস, অর্থাৎ ব্রিগেডের মেস। হাসিন ভাই, আনফরচুনেটলি আমি এক্স্যাক্টলি চিনি আপনি কোন জায়গার কথা বলছেন, এগুলো অনেক দরিদ্র। ওই মেসের সাথে লাগানো সব মিলিটারি অফিসার, বিশেষ করে সব জেনারেলরা চিনেন জায়গাটা এইটা, তারা জানেন। সুতরাং এই অন্যায়কে তারা প্রশ্রয় দিচ্ছেন। তারপরে আলামত ভঙ্গ, এই 5 তারিখের পরে আমি হামিদকে জিজ্ঞেস করছি, হামিদ এটা ভাঙছে কে?
বলে স্যার আমি ভাঙি নাই। অর্থাৎ হামিদ চলে যাওয়ার পর জেনারেল ফয়েজ ছিল দায়িত্বে, সে আয়নাঘর ভাঙছে। ভাই জেনারেল ফয়েজ এটা ভাঙছে ওয়াকারের আশীর্বাদে, ওয়াকার তাকে ইনস্ট্রাক্ট করছে। এখন করুক আর না করুক, বাট সে ওইটা ভাঙার পরে প্রমোশন পাইছে। তাহলে আমি কোন দেশে আছি? আয়নাঘরে কুশলীদের বিচার কেমনে করবেন? এই আলামত নষ্ট করার মারাত্মক অপরাধ। সেই অপরাধীকে আবার প্রমোশন দেওয়া হয়েছে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল। তো আমি তো বিচার নিয়ে এত হতাশা দেখি। তারপরে আমি জনগণের সাথে একমত, আইসিডির সাথে, যে হাসিনার বিচার, গণহত্যার বিচারটা আগে হোক। আমরা তো বেঁচে আছি, একটু পরে হলে অসুবিধা নাই, বাট বিচার হইতে হবে। আপনি কি সিএমএইচ এর চিকিৎসা পাচ্ছেন? আরে ভাই, সিএমএইচ থেকে আমাকে এখন পিএমডি উদ্যোগ করা হয়েছে, বাকি কাজ চলতেছে। চিকিৎসা পাবো কিভাবে? আমি বরখাস্ত, গর্বের সহিত লাগি বরখাস্ত। বলেন কি, আপনি চিকিৎসা পাচ্ছেন না? ভাই আমি বাংলাদেশে আমি একমাত্র অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব আমার, বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক, হিলট্যাক্সের জন্য, আমার জেএমবি দমন করার জন্য। তারপর ভাই আমার সর্বাধিক সংখ্যক যুদ্ধ, আমার সর্বাধিক সংখ্যক অ্যাচিভমেন্ট আমার। কিন্তু দেখেন আমাকে এত পেঁচাপেচি, আমি ওই চাইলে করতে পারতাম, বাট আমি চাই আমার সকল ক্ষতিগ্রস্ত ভাইরা একসাথে আমরা উপকৃত হই। একা হওয়া একটা কাম মনে মানুষ খারাপ বলবে। এই একত্ববোধ বোধ দেখাইতে, লিডারশিপ দেখাইতে দেয়া এখন এই মোড়ামোড়ের মধ্যে আসি। দোয়া করবেন যাতে হয়ে যায়, আমরা যাতে আমাদের সম্মান ফিরে পাই। ওকে মামুন ভাই, আপনাকে আমি 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড সময় দেবো আজকে পুরো আলোচনাটাকে আপনি একটু সামারাইজ করবেন প্লিজ। ধন্যবাদ। সবচেয়ে প্রথম আমি শুনে খুবই মর্মাহত হলাম যে ওনাকে বরখাস্ত করা হয়েছে। ওনার আমি পক্ষে কি করছে, সে বিজয়টা কেড়ে নিছে। এখন এই আমরা যে বিজয়টা অর্জন করেছি, আমরা মনে করি আমরা ভাড়াটিয়া আর্মির মতো থাকবো না, একটা সিপাহীকে সিপাহী সালার হওয়ার সুযোগ করে দিব। আমাদের শিক্ষানীতি পরিবর্তন করতে হবে, যে শিক্ষায় আমরা ইকতার উদ্দিন মীর বখতিয়ার থেকে শুরু করে, তিতুমির থেকে শুরু করে, আমাদের বাংলার ইতিহাস কয়েক হাজার। সেই আলেকজান্ডার যখন আসছিল, বিপাশা নদীর আপনার পূর্ব পাশে ছিল, তখন ছিল ধনান্দ, ছিল গঙ্গারিডাই। আমাদের আদি নাম হলো গঙ্গারিডাই। গঙ্গার সভ্যতার বাঙালি হলো গঙ্গারিডাই। যে বড় সিন্ধু সভ্যতা হলো সিন্ধু থেকে হিন্দু হয়েছে। কাজে আমরা আজকে বাঙালি জাতীয়বাদ, বাংলার অধিবাসী বাঙালি কথা ভুলে গেছে। সুলতান ইলিয়াস শাহ বলছিল যে সুলতানে বাঙ্গালা, এবং এই অধিবাসী বলছে বাঙালি। এবং কি করে জিয়া রহমানের মাথায় ঢুকেল বাংলাদেশি, না ওই চাকমা হিটার। আরে 1% আর 2% তারা। আজকে এটা নেশন স্টেট, যেটা উনি সুন্দরভাবে বলছে। আমরা একটা বাঙালি, 90% মুসলমান। আজকে এই এত বড় শক্তি। আরেকটা কথা আমি বলছি আজকে, দর্শক শুনবেন, ইথনিসিটির দিক থেকে ম্যান্ডারিনের পরে বাঙালি জাতি হলো দ্বিতীয়। এটা আপনারা অনেকে জানে না। এবং বিশ্বের মাতৃভাষা হিসেবে আমরা 4, আমরা পপুলেশন দিক থেকে আমরা 6। আজকে পাকিস্তানের জনসংখ্যা হলো গত বছর পড়ছে 24,50,00,000। আমাদের আগে ছিল 70 বেশি। এখন যদি বেশি না হয় তাহলে কত কম আছে? 23 কোটি। সবসময় বলি যে পার ক্যাপিটা ইনকামকে বাড়ানোর জন্য হাসিনা অফিসিয়ালি 16-17 কোটি বলে দেখাইছে, দেশ উন্নতি হচ্ছে। এইসব ভোগাস কথাবার্তা বলা যাবে না। আজকের এই আলোচনা আরো যদি হয়, আমি মনে করি এই যে কর্নেল হাসিনুর রহমানের মতো যারা দেশপ্রেমী মুক্তিযোদ্ধা, তারা বাংলা রেড আর্মি, যেভাবে চায়না রেড আর্মি ছিল, রাশিয়া রেড আর্মি ছিল, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এখনো আমরা মনে করি চলমান প্রক্রিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি এবার কর্নেল হাসিন আপনাকে বলবো যে আজকে পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, আপনি আপনার মতো করে করেন। আমার কাছে আজকে খুবই ভয় লাগতেছিল, যখন মিল্টনের সামনে আসবো, কোন প্রশ্ন নিয়ে কোন ঝামেলায় পড়বো, অন্য চিন্তার আসে নাই। তারপরে বলবো খুব দেশপ্রেম মূলক একটা আলোচনা হয়েছে। যতদিন আমি যত বিষয় নিয়ে আলোচনা করছি, ব্যক্তিগত খুন বা অন্যান্য বিষয়, আমার নিজের দেশের সমস্যা নিয়ে আলোচনা করে আমি দেশপ্রেমের একটা বই প্রকাশ মনে করবো। আমাদের কঠোরে আর বলতে হবে, দেশের কথাই বলতে হবে। ধন্যবাদ জ্যাকব ভাই, আমি গর্বিত আপনার অনুষ্ঠানে আসার জন্য, আমার দাওয়াত দেওয়ার জন্য আমি গর্বিত। আপনাকে অশেষ ধন্যবাদ। কর্নেল হাসিন এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাদের দুইজনকে আগাম আমন্ত্রণ আমি দিয়ে রাখি আপনাদেরকে নিয়ে এই সাবজেক্ট এবং অন্য কোন সাবজেক্টে হয়তো দেশের স্বার্থে আবার কথা বলার জন্য আপনাদেরকে আমি ইনভাইট করব, আমরা একত্রে আলাপ আলোচনা করব। হাসিন ভাই, জনপ্রিয় মুখরোচক কথাবার্তা সবাই বলতে পারে, এটা বলার জন্য লোকের অভাব নাই। এমনি আমার এই চ্যানেলে আমার একটা বিশাল বদনাম আছে, আমি গালিগালাজ করি, চিল্লাচিল্লি করি। এমনি এই বদনামটা নিয়েই আমি সামনে আগাই। আমি কাজী নজরুল ইসলামের একটা কথাকে আমি লালন করি। উনি বলছে, একজন সৈনিক যদি তার বদনামটাকে সহ্য করে সামনে এগোতে না পারে, সে প্রকৃত সৈনিক না। আমার পিছনে
গালি থাকবে, চিল্লাচিল্লি থাকবে, কিন্তু হাসিন ভাই আমার অনুপ্রেরণা কি জানেন? আপনার মতো মানুষ। আমার অনুপ্রেরণা মামুন ভাইয়ের মতো মানুষ। সবকিছু শেষে দাঁড়াই আমরা বলতে পারি যে ভাই আমরা বাংলাদেশি। যেমন আমি গর্বের সাথে বলি আমি বাংলাদেশের দালাল, হোক না। হাসিন ভাই আপনি শুনলে খুশি হবেন, আমি আমেরিকান কংগ্রেসে গিয়ে চিল্লাচিল্লি লাগাইয়া দেই, সিনেটে গিয়ে আমি চিল্লাচিল্লি লাগাইয়া দেই, স্টেট ডিপার্টমেন্টে গিয়ে চিল্লাচিল্লি লাগাইয়া দেই ফর দ্য সেক অফ বাংলাদেশ। আপনি কি জানেন তারপরে আমি গালি শুনি, হ্যাঁ আপনি দেশের জন্য কি করছেন? আমি মনে মনে বলি যে ভাই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার আমি অতটুকু করছি। কিন্তু আজকের আমি অত্যন্ত খারাপ লাগলো, আপনার মতো একজন মানুষ 3টা খেতাব, এটা অনেক মূল্যবান আপনার সফলতা, কিন্তু আপনি রিটায়ারমেন্ট ভাতা পাচ্ছেন না, আপনি চিকিৎসার সুবিধা পর্যন্ত পাচ্ছেন না। এর চেয়ে আর কঠিন কিছু হতে পারে না। হাওয়েভার আপনাদের দুইজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আমি এখন সামারাইজ করব এবং সামারাইজেশনের পরে আজকে শো শেষ করব। আপনাদের দুইজনকে আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। একটা কথা না বললেই না, আমাদের দেশের দেশপ্রেমিকরা কিভাবে যোদ্ধা হবে হওয়ার তো কোনো অপশন আমরা দেখি না। আজকের কর্নেল হাসিনের মতো লোক যদি টক শোতে এতগুলো মানুষের সামনে বলে যে সফলভাবে একজন আর্মি আফসার, একজন সৈনিক সব দায়িত্ব সঠিকভাবে পালন করার পরেও তাকে রিটায়ারমেন্টে যাওয়ার আগে এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়, চিকিৎসার সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়, ওই দেশের সেনাবাহিনীতে কে যাবে চাকরি করতে? ওই দেশকে রক্ষা করার জন্য কে যাবে কাজ করতে? কর্নেল হাসিন তো এটা বলে না যে আমার বাবার গোষ্ঠী আর নানার গোষ্ঠী খান বাহাদুর। সে তার যোগ্যতা দিয়ে একজন সৈনিক হিসাবে খুব গর্বের সাথে বলেছে আমি আর্মিতে এসেছি ইউনিফর্ম পরে যুদ্ধ করার জন্য, মাঠে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য।